আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সলভ ক্লাসে। আজকের সলভ ক্লাস হচ্ছে নাম্বার 23। ক্লাস টেস্ট আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন এই পরীক্ষাটা, তো টপিকগুলো সম্বন্ধেও আপনারা জানেন। মূলত এই টপিকটা ছিল হচ্ছে থোরাক্সের উপরে, তবে পেলভিক রিজিয়নের অ্যাবডোমিনাল বেশ কিছু অর্গান এবং অ্যানাটমি নিয়েও এই চ্যাপ্টারে কিছু আলোচনা হয়েছে। তো আপনারা যে পরীক্ষা প্রশ্নগুলো যেগুলো আসে সাধারণত বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসছে তার উপর ভিত্তি করেই আসলে এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই সলভ টেস্টের কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছিল। তো আমরা আজকে আলোচনা করব সেই প্রশ্নগুলোর যেগুলো কোন জায়গাগুলো একটু দুর্বলতা রয়ে গেছে ওগুলো নিয়ে একটু ডিসকাশন করব। কোন জায়গাগুলো আপনারা একটু সহজেই পারবেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো নিয়ে কথা বলবো। আর একই সাথে এই আসলে যে কোনো চ্যাপ্টারে শুধু এই প্রশ্নগুলো সলভ করলেই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তবে যেহেতু বিগত সালের অ্যানালাইসিসের উপর ভিত্তি করে প্রশ্নগুলো দেয়া হয়েছে, আশা করা যায় যে আপনারা বেশ কিছু প্রশ্ন বা স্ট্রিম এগুলো থেকে কমন পেতে পারেন। তবে সবচেয়ে মূলত যে বিষয়টা আপনাদের মাথায় রাখা প্রয়োজন, এই চ্যাপ্টারগুলোতে যে সলভ টেস্টগুলো আপনারা দিচ্ছেন বিভিন্ন চ্যাপ্টারে, এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টপিকগুলো থেকে বিগত সালে বারবার প্রশ্ন এসছে এবং সামনেও আসার সম্ভাবনাটা অনেক বেশি। এই কারণে এই টপিকগুলো আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করবেন, চেষ্টা করবেন যে এই টপিকের যতগুলো প্রোজ অ্যান্ড কনস আশেপাশে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু আইডিয়া করে নিজেদের মাথায় একটু গুছিয়ে নিলে আপনারা পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে কোনো আননোন একটা স্ট্রিম আসলেও আপনারা একটা ভালো ওয়াইজ গেস করতে পারবেন। লার্নেড গেস করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রিমগুলো আপনারা সহজে পেরে যাবেন। তাহলে আর দেরি করব না, আমরা আমাদের চ্যাপ্টারে চলে যাই, কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনায় চলে যাই। প্রথম কোয়েশ্চেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা নিয়ে। আমরা ফার্স্ট স্ট্রিমটা একটু দেখি যে ইজ ফর্মড অন দ্য ফ্রন্ট অফ দ্য থার্ড লাম্বার ভার্টেব্রা বাই দ্য ইউনিয়ন অফ দ্য টু কমন আইলিয়াক ভেইনস। এখানে অনেক বড় একটা স্ট্রিম, লম্বা একটা স্ট্রিম। এই লম্বা একটা স্ট্রিমের দুইটা মেইন ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ছিল। আপনার পরীক্ষা অলরেডি দিয়েছেন যে দুইটা কমন আইলিয়াক ভেইন দিয়ে আইবিসিটা তৈরি হচ্ছে, এই পোর্শনটুকু রাইট। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে থার্ড লাম্বার ভার্টেব্রার সামনে। আমরা একটু পরে এখন দেখছি যে ছবি দেখব আমরা একটু, যে কোথায় আসলে পজিশন। আমি একটা কথা সবসময় বলি যে ছবি কিন্তু কথা বলে। আপনার অ্যানাটমিতে সব কিছু যখন পড়ে পড়ে মনে রাখার চেয়ে ছবি দিয়ে মনে রাখাটা খুব সহজ হবে। আপনি এখানে একটা জিনিস সহজে আপনি দেখতে পাচ্ছেন, ইনফিরিয়র ভেনা ক্যাভাটা এওটার রাইট সাইডে আছে। এটা কিন্তু আপনাদের স্ট্রিমে আসছে, একটু পরে যে স্ট্রিমটা আমি বলবো। তো এটা একটা স্ট্রিম, ছবিটাতে দেখলেই এখন লাম্বার কোন রিজিয়নে এটা আছে। এই ছবিটাতে একটু যদি আপনারা খেয়াল করেন যে দুইটা কমন আলিয়াক ভেইনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা ক্যাভাটা তৈরি হচ্ছে, ফর্ম করছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা ফিফথ ভার্টেব্রাল লাম্বার যে ভার্টেব্রা, এই লাম্বার ভার্টেব্রার ফিফথ L5 বরাবর সামনে, বডির সামনে আইবিসিটা ফর্ম করছে। তাহলে এই তথ্যটার জন্য এই স্ট্রিমটা আমাকে ফলস দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নেক্সট একটা হচ্ছে লিভস দ্য স্ট্রিম যেটা আছে, লিভস দ্য অ্যাবডোমেন ভায়া দ্য ক্যানাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম অ্যাট দ্য লেভেল অফ দ্য 8th থোরাসিক ভার্টেব্রা। এই স্ট্রিমটা ট্রু। আমরা জানি যে সাধারণত ডায়াফ্রামের যে ওপেনিংসগুলো আছে এই ওপেনিংসগুলো আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থোরাসিক 8, থোরাসিক 10 এবং থোরাসিক 12, এই তিনটা লেভেলে তিনটা মেজর ওপেনিংস আছে ডায়াফ্রামের। এই তিনটা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার, কী কী স্ট্রাকচার পাস করছে সেগুলো আপনাদের খুবই জানা প্রয়োজন। তাহলে এখানে থোরাসিক 8 দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা অ্যাবডোমেন থেকে থোরাক্সে পাস করছে, এটা আপনাদের জানা থাকাটা খুবই জরুরি, এটা ট্রু হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই যে রিসিভস ট্রিবিউটারিজ ফ্রম বোথ গোনাডাল ভেইনস। তাহলে আমি একটু পরে আবার ছবিতে যাব, তবে এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ইনফিরিয়র ভেনা ক্যাভাতে সরাসরি ড্রেন করে শুধুমাত্র রাইট সাইডের গোনাডাল ভেইন। তাহলে লেফটটা কোথায় করে? লেফটটা রেনাল ভেইনে ড্রেন করে। এই তথ্যটা জানা থাকা প্রয়োজন। এই কারণে এই স্ট্রিমটাকে আমাকে রং বলতে হচ্ছে, কারণ এখানে বলা আছে বোথ, বাট এটা ট্রু না। সাধারণত শুধুমাত্র রাইটটাই ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করে,
কিন্তু লেফটটা রেনাল ভেইন হয়ে ড্রেনে আসে, সুতরাং আমরা এটা ফলস দিব। তারপরে চলে আসি রিসিভ সেভারাল হেপাটিক ভেইনস। আমি আরেকটু ছবিটা আপনাদেরকে আরেকবার দেখাই। ছবিটাতে দেখলেই দেখা যাবে যে ইনফিরিয়র ভেনা কেভাতে বেশ কিছু ট্রিবিউটারিজ আছে। এই ছবিটাতে যে হেপাটিক ভেইনসগুলো আছে, হেপাটিক ভেইনসগুলো আসলেই এটা ড্রেন করে ইনফিরিয়র ভেনা কেভাতে। হেপাটিক ভেইন যেগুলো আছে সেগুলো, তাহলে এই স্ট্রিমটা আমাকে ট্রু দিতে হচ্ছে। তাহলে আমরা নেক্সট চলে যাব যে আগে প্রথমে যে একটা ছবি দেখিয়েছিলাম যে লাইজ অন দ্য লেফট অফ দ্য এওটা, তাহলে ওই ছবিটা হিসেবে আপনারা যদি একটু মনে রাখেন এই ছবিটা, তাহলে আপনাদের রিমেম্বার করতে সুবিধা হবে যে ইনফিরিয়র ভেনা কেভা অলওয়েজ স্টেজ অন দ্য রাইট সাইড অফ দ্য এওটা। এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আপনারা স্ট্রিমটা সহজে বুঝে ফেলবেন। যে এই যে ইনফরমেশনগুলো, স্ট্রিম তো আসলে মুখস্থ করে শেষ করা যাবে না, এই কারণে ইনফরমেশনগুলো ছবি, এই ছোট্ট একটা ছবি যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এই স্ট্রিমটা পেরে যাবেন। এবং আনুষঙ্গিক আরও কয়েকটা জিনিস, যেমন এইখানে আরেকটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাওটার ছবিটাও দেওয়া আছে। সো একই সাথে আপনি পজিশনিংটা যদি ধরতে পারেন তাহলে আপনার এই রিলেটেড আরও যদি একটু স্ট্রিম চেঞ্জ করেও আসে তাহলে আপনি এই জিনিসটা সহজেই বুঝে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার। অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার নিয়ে আমরা তাহলে বলছে যে প্রশ্নটায় যে কী স্টেটমেন্টগুলো রং, কোনগুলো রাইট অ্যাবডোমিনাল লেয়ার নিয়ে। আচ্ছা, তাহলে ফার্স্ট টিমটা আমরা দেখি, স্কারপাস ফাসা এফোর্ডস লিটল স্ট্রেংথ ইন উন্ড ক্লোজার। আচ্ছা, স্কারপাস ফাসাটা কি, এটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। আমরা জানি অ্যাবডোমিনাল লেয়ারের অনেকগুলো, অ্যাবডোমিনের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের বেশ কিছু লেয়ার আছে। ফার্স্টে স্কিন থাকে, তারপর সাবকিউটেনাস টিস্যু থাকে, তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনেস। এই যে এগুলো, স্কারপাস ফাসা কোনটা এই লেয়ারগুলোর মধ্যে? তাহলে আমরা সাবকিউটেনিয়াস যে ফাসাটা দেখছি, এই ফাসার দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে যে ফ্যাট মেমব্রেনাস, আরেকটা যে ফাসা থাকে এটা খুবই পাতলা ফাসা, এটাই হচ্ছে স্কারপাস ফাসা। এই স্কারপাস ফাসাটা তাহলে স্ট্রিমে বলছে স্কারপাস ফাসা খুব বেশি রোল নাই উন্ড ক্লোজারের ক্ষেত্রে। উইকনেস অ্যাবডোমিনাল ওয়ালে ফাসা এফোর্স লিটল স্ট্রেংথ, এই কথাটা ট্রু। স্কারপাস ফাসা খুব বেশি উন্ড ক্লোজারের ক্ষেত্রে, বা আমরা যাই বলি অ্যাবডোমিনাল ওয়ালের স্ট্রেংথের হিসাব করলে স্কারপাস ফাসার কন্ট্রিবিউশনটা অনেকটাই কম। তাহলে নেক্সট আমরা চলে যাই, ফাসা ট্রান্সভার্সালিস প্রোভাইড স্ট্রেংথ টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল ইন প্রিভেন্টিং হার্নিয়াস। ফাসা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস যে ফাসাটা তৈরি করে, মাসেলটার যে লেয়ার ইনসারশন, সেটাই হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিস অবশ্যই ইম্পর্টেন্ট। সো এই স্ট্রিমটা আমাকে ট্রু দিতে হবে। তাহলে এই যে এই জিনিসগুলো আপনারা একটু কোরিলেট করে নেন মাথার মধ্যে, যে কোন লেয়ারটা কতটুকু কন্ট্রিবিউশন করছে। এটার কোনো ডেফিনিট ক্লিন কাট ব্যাপার নাই, কোনো পয়েন্ট আউট নাই, কিন্তু যদি একটু মনে রাখেন যে এই ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এরা মিলে যে রেক্টাস শীট তৈরি করছে, প্লাস এদের আলাদা আলাদা যে ফাঁসাগুলো, এরা হচ্ছে মেজর কন্ট্রিবিউশন। বাকি যা কিছু থাকবে সেগুলোকে আমরা প্লাস মাইনাস করে উইক কন্ট্রিবিউশন হিসেবে মাথায় রাখবো। তাহলে আমরা নেক্সট স্ট্রিমে চলে যাই। দ্য ওয়াল ইজ সাপ্লাইড বাই বোথ থোরাসিক এবং লাম্বার স্পাইনাল সেগমেন্টস। তাহলে আমরা একটু মনে রাখি যে একটা অ্যাবডোমেনে এটা সিম্পলভাবে একটু মনে রাখেন যে এটা খুব বেশি, কিন্তু এটা একটু ট্রিকি প্রশ্ন, আপনাকে কনফিউজ করার জন্য এই প্রশ্নটা, স্ট্রিমটা দেওয়া হয়েছে। তাহলে অ্যাবডোমেনের এখানে আপনি মনে করতে পারেন যে আমাকে মনে হয় মুখস্থ করে ফেলতে হবে যে কী কী সেগমেন্ট আছে, কোথায় কোথায় কে সাপ্লাই দিচ্ছে, এগুলোর এত ডিটেলে যাওয়া তো আসলে খুব পসিবল হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে থোরাসিক এবং লাম্বার স্পাইনাল সেগমেন্টস। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে থোরাসিক কোনো লেভেল থেকে এই বরাবর কোনো সেগমেন্ট আপনি কি পড়েছেন কোনো অর্গানে আছে কি না? তাহলে আপনার নিশ্চয়ই মনে আসবে যে বিভিন্ন অর্গানস যেগুলো আছে থোরাক্সের পরেও অ্যাবডোমিনেও অনেকগুলো সাপ্লাই আছে। সাথে আপনি আবার একটু চিন্তা করেন যে লাম্বারগুলো আসলে কোথায় সাপ্লাই দিচ্ছে। অর্গানসগুলো যখন আপনি পড়বেন স্পেসিফিক একটা অর্গানের যে এই সেগমেন্ট এখানে সাপ্লাই দিচ্ছে, তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন যে থোরাক্স এবং লাম্বার এই দুইটা সেগমেন্ট মিলেই কিন্তু অ্যাবডোমিনকে সাপ্লাই দিচ্ছে। সো এইটা একটা ব্রড চিন্তার থেকে এই স্ট্রিমটা দেয়া। তাহলে আপনি এইটুকু চিন্তা করতে পারেন যে থোরাসিক এবং লাম্বার সেগমেন্টগুলো
এখানে যদি স্যাক্রাল বলতাম তাহলে আপনি কনফিউজড হয়ে যেতে পারতেন যে স্যাক্রাল তো আসলে অ্যাবডোমেনে কি সাপ্লাই দেওয়ার কথা। স্যাক্রাল চিন্তা করলে সবসময় আমরা পেরিনিয়াম অথবা পেলভিস অথবা থাইয়ের মিডিয়াল পোর্শন, গ্লুটিয়াল রিজিয়ন, এই রিজিয়নটার কথা চিন্তা করব। এটা কিন্তু একটা গ্রস চিন্তা, অ্যানাটমি এরকম করেই চিন্তা করতে হবে। যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনার কিন্তু স্ট্রিমটা রাইট হয়ে যাবে, তাহলে এই স্ট্রিমটা কিন্তু ট্রু অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যাচ্ছি যে ওমফালোসিল রিপ্রেজেন্ট ডিফেক্ট ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল ল্যাটারাল টু দ্য আম্বিলিক্যাল কোর্ড। আচ্ছা, ওমফালোসিল কাকে বলছি? ওমফালোসিল হচ্ছে পেডিয়াট্রিক সার্জন যারা আছেন, পেডিয়াট্রিক সার্জারিতে যারা পড়বেন, একটা বাচ্চার আম্বেলিকাস দিয়ে, আম্বেলিকাস যখন উইকনেস থাকে, আম্বেলিকাসে যখন উইকনেস থাকে তখন আম্বেলিকাসের ভেতর দিয়ে যখন একটা প্রোট্রুশন হবে এবং সাথে মেমব্রেন বাউন্ড একটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোট্রুশনটা হবে হচ্ছে ওই অ্যাবডোমিনাল ওয়ালের উইকনেসের কারণে, কনজেনিটালি উইকনেসের কারণে ভেতরের গাট অথবা গাটের কিছু অংশ পেরিটোনিয়ামকে নিয়ে বেলুনিং হবে, বাইরের দিকে বের হয়ে আসবে। এটাকে আমরা বলছি ওমফালোসিল। বইয়ে আরও ভালো ভালো ছবি দেখবেন, তো এর ভিতরে গাট কন্টেন্ট। তাহলে এখানে প্রশ্নের কিওয়ার্ডটা কোথায়? প্রশ্নের কিওয়ার্ডটা হচ্ছে স্ট্রিমের ল্যাটারাল পার্ট অফ দ্য আম্বিলিকাল কর্ড। ল্যাটারাল পার্ট দিয়ে আসে না, এটা একদম আম্বিলিকাস থ্রু, থ্রু আম্বিলিকাস, এই জায়গাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওমফালোসিল ঠিক আছে, অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্ট এটা, এই অংশটুকু ঠিক আছে, কিন্তু ল্যাটারাল টু দ্য আম্বিলিক্যাল কর্ড এই জায়গাটায় রং বলে এই স্ট্রিমটাকে আমরা ফলস বলবো। তাহলে ওমফালোসিল সম্বন্ধে আমরা আইডিয়া হয়ে গেল। একটু কিছু আইডিয়া রাখতে হবে, খুব বেশি ডিপে তো যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে ওমফালোসিল বলতে আমরা কি বুঝছি, কোন দিক দিয়ে যাচ্ছে, আম্বিলিকাসে থ্রু দি আম্বিলিকাস, ল্যাটারাল বা মিডিয়াল কোনো অংশ দিয়ে না। আচ্ছা, নেক্সট স্ট্রিমে চলে যাই। ভার্টিক্যাল ইনসিশনস অন দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হিল উইথ লেস স্কারিং দেন ট্রান্সভার্স ইনসিশন, এটাকে কেন ফলস বলা হচ্ছে? তাহলে আমরা একটু চলে যাই। আচ্ছা, আমরা মূলত কিন্তু এইগুলো সব লেকচারের উপর ভিত্তি করেই আপনাদেরকে বলছি, তো লেকচারগুলো আপনারা ভালো করে ফলো করবেন, কারণ সমস্ত তথ্য কিন্তু লেকচারগুলোতে আছে। যেমন অ্যাবডোমিনাল ওয়ালের লেকচার 22-তে, এটা লেকচার 23 সলভ ক্লাস, কিন্তু লেকচার 22-তে পেজ 46 থেকে 50 এই যে সেগমেন্টটাতে আপনারা অ্যাবডোমিনাল ওয়াল সম্বন্ধে ডিটেল পেয়ে যাবেন। তাহলে আরেকবার গো থ্রু করবেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার পরে রিভিউ ক্লাসটা দেখে আরেকবার যদি একটু গো থ্রু করেন, সবগুলো ইনফরমেশন আপনাদের মাথায় একদম বসে যাবে, তাহলে আপনাদের জন্য পরবর্তীতে সহজ হবে। এই ছবিটা একটু দেখি, ওই যে ছবিটা একটু আগে আঁকার চেষ্টা করেছিলাম, যে অ্যাবডোমিনাল ওয়ালের কোন সময় ডার্মাটোম অনুযায়ী কোন সেগমেন্টে কে কে সাপ্লাই দিচ্ছে। আপনারা যদি এটা একটু দেখে রাখেন তাহলে আমার মনে হয় ডানের ডিটেইল, কোন নার্ভের কোন ব্রাঞ্চের কোন নাম, এত কিছু হয়তো মনে থাকবে না, কিন্তু জাস্ট ছবি T7, 8, 9 এভাবে যদি একটু সেগমেন্ট মাথায় গুছিয়ে নেন, আমার মনে হয় পরবর্তীতে আপনাদের খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই লেফট ইউরেটার। লেফট ইউরেটার নিয়ে থার্ড কোয়েশ্চেনটা এসছে, যে লেফট ইউরেটারের ব্যাপারে আমরা একটু পড়াশোনা করি, তাহলে দেখি কি প্রশ্ন এসছে। রিসিভস ইজ মেইন আর্টেরিয়াল সাপ্লাই ফ্রম ব্রাঞ্চেস অফ এওটা। ইউরেটারের ব্লাড সাপ্লাই, ইউরেটারিক আর্টারিগুলো আমরা একটু পরেই আমি একটু বিশ্লেষণ দিচ্ছি যে আসলে এটা কি হবে। তাহলে আমরা চলে যাই যে অ্যাডহেরেন্ট টু ওভারলাইং পেরিটোনিয়াম। তাহলে আমরা জানি যে বোথ ইউরেটার্স আর রেট্রোপেরিটোনিয়াল অর্গানস। রেট্রোপেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামের পেছনে থাকবে। তাহলে অ্যাডহেরেন্ট শব্দটার অর্থ হচ্ছে যে চারদিক দিয়ে ঘিরে আছে কিনা। তাহলে পেরিটোনিয়াম তো ইউরেটারকে ঘিরে নাই, ইন্ট্রাপেরিটোনিয়াল হলে জিনিসটা হতো ঘিরে আছে, তাহলে এটা আমাকে ফলস দিতে হচ্ছে। তাহলে নেক্সট আমরা চলে যাই যে আর কি আছে, ইনফিরিয়র টু ইউটেরাইন আর্টারি ল্যাটারাল টু দ্য সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। তাহলে আমরা জানি যে ইউরেটার ব্লাডারে যখন করে এন্টার করে, যখন পাস করে কিডনি থেকে এসে ইউরেটার ব্লাডারের মধ্যে ঢুকলো, ইউরিনারি ব্লাডারের জাস্ট পেছনেই কিন্তু আছে ইউটেরাস। ইউটেরাসের এদিক দিয়ে ব্লাডার ইন করলো, তাহলে আমাদেরকে স্ট্রিমটা বলা হয়েছে যে ইনফিরিয়র টু ইউটেরাইন আর্টারি ল্যাটারাল টু দ্য সার্ভিক্স অফ দ্য ইউটেরাস। তাহলে আমরা একটু ছবি দেখতে হবে, তাহলে ছবিতে আমরা কি বলি, আমরা যাচ্ছি ছবিতে।
আচ্ছা, স্ট্রিমগুলো আগে একটু দেখে নিই যে সবগুলো কী কী স্ট্রিম আছে। ইজ মিডিয়াল টু অবলিটারেটেড আম্বিলিকাল আর্টারি অন দ্য ল্যাটারাল ওয়াল অফ পেলভিস। আর হচ্ছে লাইন বাই সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। আমরা তো জানি যে ট্রানজিশনাল এপিথেলিয়াম হওয়ার কথা, এখানে তো সিউডোস্ট্র্যাটিফাইড আসার কথা না। তাহলে এই স্ট্রিমটা আমরা নিঃসন্দেহে ফলস বলতে পারি, এবং অ্যাডহেরেন্ট টু ওভারলাইং পেরিটোনিয়াম এটাকেও আমরা ফলস বলতে পারি। তাহলে আমরা দেখি একটু আগে অ্যান্সারগুলো দেখে তারপর এক্সপ্লেনেশনে চলে যাব। তাহলে বাকিগুলো আমাদের ট্রু আসছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মেইন আর্টেরিয়াল সাপ্লাই ব্রাঞ্চেস ফ্রম এওটা থেকে। এক্সপ্লেনেশনে যাব একটু। আর ফলসগুলো কেন ফলস, আচ্ছা একটু কথা বলি। তাহলে ইউরেটারের আমরা যদি দেখি রিলেশন, আমরা মোটামুটি ইউরেটার যখন এন্টার করছে, দেখেন ইউটেরিন আর্টারিকে ক্রস করছে জাস্ট ল্যাটারাল টু দ্য সার্ভিক্স, এবং রিসিভস ইটস মেইন আর্টেরিয়াল সাপ্লাই ফ্রম ব্রাঞ্চেস অফ এওটা। আচ্ছা, এখানে আর্টেরিয়াল সাপ্লাই আমি ইউরেটারের একটু দেখানোর চেষ্টা করেছি যে ইউরেটারের অন ইটস কোর্স, যখন কিডনি থেকে ইউরেটারটা বের হয়ে ব্লাডারে ইন করছে, তখন ইন দ্য পাথওয়ে পুরো সময়টা জুড়ে অনেকগুলো আর্টারি তাকে কন্ট্রিবিউট করে। ইউরেটারিক আর্টারি কিন্তু ফিক্সড কিছু না, অনেকগুলো আর্টারি থেকে তার কন্ট্রিবিউশন অন দ্য ওয়ে পুরো পাথওয়ে জুড়ে। রেনাল আর্টারি থেকে কন্ট্রিবিউশন আছে, গোনাডাল আর্টারি থেকে কন্ট্রিবিউশন আছে, আরেকটু নিচে নামলে সরাসরি অ্যাবডোমিনাল এওটা থেকে কন্ট্রিবিউশন আছে, সুতরাং মেসেন্ট্রিক আর্টারি থেকে আছে। তো এই যে মাল্টিপল কন্ট্রিবিউশন, সবগুলো কন্ট্রিবিউশন আমাদেরকে বলা হয়েছিল যে ফার্স্ট ছিল মেইন আর্টেরিয়াল সাপ্লাই ফ্রম ব্রাঞ্চেস অফ এওটা। এওটারই তো ব্রাঞ্চ সবগুলো আসলে। তাহলে অ্যাজ এ হোল এটা যদি চিন্তা করেন যে অনেকগুলো আর্টারি সবগুলোই তো আলটিমেটলি এওটা থেকে আসছে, ওই অ্যাসপেক্টেই আমরা চিন্তা করে এটাকে ট্রু দিতে হবে। আচ্ছা, তখন আবার নেক্সট যেটা বলছি ইউটেরাসের সাথে ইউরেটারের রিলেশনটা, ওই যে বললাম যখন ইন করছে ইউরেটার, যখন ব্লাডারে ইন করে তার পেছনেই থাকছে হচ্ছে ইউটেরাস, এবং সার্ভিক্সে জাস্ট ল্যাটারালি সে ঢোকে। ইউটেরাইন আর্টারি তখন ওপরে থাকে, কারণ ইউটেরাইন আর্টারি আপনারা গাইনোকোলজিতে যারা পড়াশোনা করছেন, অ্যানাটমিতে আছেন, ফিমেল জেনিটাল অর্গানের ছবি একটু দেখলেই বুঝবেন যে ইউটেরাইন আর্টারি সাধারণত ইউটেরাসের বডিতে এবং সার্ভিক্স পর্যন্ত আসে। তো সার্ভিক্সটা যখন ইউটেরাসটা ঢুকে, ইউরেটারটা ব্লাডারে ঢুকছে, তার ওপরে থাকবে ইউটেরাইন আর্টারি, এবং ইউরেটারের ওই বরাবর সার্ভিক্সটা থাকছে ইউটেরাসের। তাহলে এই স্ট্রিমটা আমাদের ট্রু দিতে হবে। এটা আপনি ইউরেটারের রিলেশন যেগুলো আছে, রিলেশনের মধ্যেও এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু আইডিয়া করে রাখা যে কোন অর্গান কোন জায়গায় আছে, তার রিলেশনে কে কী থাকছে, এই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার। তাহলে ইউরেটারের রিলেশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস, পেরিটোনিয়ামের সাথে এর রিলেশনটা। পেরিটোনিয়াম কিন্তু তাকে সব দিক থেকে ঘিরে রাখে না, শুধুমাত্র অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ইউরেটারেই পেরিটোনিয়াম ফোল্ড থাকে, কিন্তু চারদিক থেকে, এই জন্য অ্যাডহেরেন্টটাকে আমরা ফলস বলছি। তাহলে নেক্সট আমরা চলে যাই ফোর্থ কোয়েশ্চেন যেটা আছে, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য পেলভিস। পেলভিসের লিম্ফেটিক ড্রেনেজ, পেলভিসের লিম্ফেটিক ড্রেনেজ অ্যাজ এ হোল একটা প্রশ্ন, এটা একটু আইডিয়া থেকে, একটা স্পেসিফিক অর্গানের ব্যাপারে কিন্তু এখানে বলা হয় নাই। যেমন ওভারিজ টু দ্য ল্যাটারাল পেলভিক নোডস, স্ক্রোটাম টু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস, ভ্যাজাইনা টু দ্য ল্যাটারাল পেলভিক নোডস, তারপরে ইউটেরাইন সার্ভিক্স টু দ্য ডিপ ইঙ্গুইনাল নোডস, তারপর ফেলোপিয়ান টিউবস টু দ্য প্রিঅ্যাওরটিক নোডস। তাহলে কোনগুলো সঠিক হবে এবং কেন? তাহলে আমরা দেখছি যে এখানে সাধারণত সঠিকের পরিমাণ কম, কিন্তু ফলস বেশি দিচ্ছে। কেন, কিভাবে দিচ্ছে? তাহলে ট্রুগুলো আমরা একটু জেনে নিই। স্ক্রোটাম টু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস এবং ফেলোপিয়ান টিউব টু দ্য প্রিঅ্যাওরটিক নোডস। এক্সপ্লেনেশনে আসি একটু। সেটা হচ্ছে যে আমরা প্রথমে দেখছি যে পেলভিস এবং যত অ্যাবডোমিনাল অর্গান আছে, এটা কিন্তু লেকচারে আপনাদের আছে। তো অ্যাবডোমিনাল অর্গানগুলোর মধ্যে প্যারায়োটিক লিম্ফ নোডসগুলোতেই সাধারণত বেশিরভাগ ড্রেন করছে। আপনারা যদি একটু ছবিতে ফলো করেন যে প্যারায়োটিক লিম্ফ নোডসে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, কিডনি, ইউরেটার, গোনাডস, ইউটেরাস এবং ইউটেরাইন টিউবস, এই সবগুলো থেকে সরাসরি প্যারায়োটিক লিম্ফ নোডস, অ্যাওটার আশেপাশে যে লিম্ফ নোডসগুলো আছে এগুলোতে ড্রেন করে। আর অন্য যেগুলো আছে কমন ইলিয়াক লিম্ফ নোডস, এক্সটার্নাল, ইন্টারনাল এবং জিআইটি থেকে, জিআইটি, লিভার, স্প্লিন এবং প্যানক্রিয়াস থেকে প্রি অ্যাওর্টিক
লিম্ফ নোডসগুলোতে ড্রেন করে। তাহলে এই ছোট্ট দুইটা টার্ম যদি আপনি মনে রাখেন, প্যারা এওরটিক এবং প্রি এওরটিক। প্রি এওরটিকগুলো আপার অ্যাবডোমিনের যে অর্গানগুলো আছে সেগুলো থেকে লিম্ফ ড্রেন করবে লিম্ফেটিক্স, আর হচ্ছে যেগুলো পেলভিক অর্গান আছে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, রেনাল সিস্টেম, তারপর হচ্ছে কিডনি, ইউরেটার, গোনাডস, এগুলো থেকে ড্রেন করছে প্যারায়োটিক লিম্ফ নোডসের সরাসরি। আচ্ছা, ইউটেরাসের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। ইউটেরাসের বডির আপার হাফ সরাসরি এওরটিক নোডসেই ড্রেন করে, কিন্তু লোয়ার হাফ মানে পেলভিক, যে আরও একটু নিচে পেলভিসে যেগুলো ডিপে থাকে, এক্সটার্নাল, ইন্টারনাল এবং স্যাক্রাল নোডসে ড্রেন করছে। তাহলে এই তথ্যটা যদি আপনি একটু জানা থাকে তাহলে আমার মনে হয় এই অ্যান্সারগুলো জানা আপনার খুব সহজ হয়ে যাবে। তাহলে এই লিস্টে কিন্তু ওভারি, ল্যাটারাল পেলভিক নোডস এটা ছিল না। তাহলে আমাদের কি ছিল? ওভারির দেওয়ার কথা হচ্ছে প্যারায়োটিক লিম্ফ নোডসগুলোতে। তাহলে সেই জন্য এটা ফলস। স্ক্রোটাম থ্রু দ্য সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডস। তাহলে আমরা স্ক্রোটামে যদি আরেকবার যাই, যে স্ক্রোটাল ইউটেরাস এবং ভ্যাজাইনাল যে ইয়েগুলো আছে, হোমোলগাস যে অর্গান, মেল অর্গানগুলো আছে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডসে ভ্যাজাইনা থেকে যাচ্ছে। তাহলে স্ক্রোটাম সেই হিসেবে, এটা আপনাদের লেকচার শিটে অলরেডি লিস্ট দেওয়া আছে। স্ক্রোটাম যখন স্পেসিফিক্যালি যদি সম্ভব হয় আপনারা একসাথে পেলভিক অর্গানগুলোর লিম্ফেটিক্সটা, এই যে এখানে যেমন গোছানো আছে, এই জিনিসটা বারবার রিকল করবেন। রিকল করলে আপনাদের আইডিয়াটা আরেকটু ভালো হবে। তাহলে ভ্যাজাইনা থেকে ল্যাটারাল পেলভিক নোডসে যাচ্ছে, আসলে তো তা না, সুপারফিশিয়ালে যাওয়ার কথা আমরা জানি। ইউটেরাইন সার্ভিক্স টু দ্য ডিপ ইঙ্গুইনাল নোডস, এটাও হওয়ার কথা না। ইউটেরাইন সার্ভিক্স থেকে সাধারণত আমরা জানি যে ডিপে না গিয়ে সুপারফিশিয়াল অথবা এওরটিক নোডসেও যায় অনেক সময়। আর হচ্ছে যে আমরা ছবিটা আরেকবার যাই, এক্সটার্নাল ইলিয়াক এবং ইন্টারনাল ইলিয়াক নোডসগুলো সার্ভিক্স থেকে এক্সটার্নাল এবং ইন্টারনাল নোডসগুলোতে সাধারণত যায়। এই এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলিয়াকগুলো আলটিমেটলি প্যারায়োটিক লিম্ফ নোডসেই ড্রেন করে থাকে। আচ্ছা, ফেলোপিয়ান টিউবস টু দ্য প্রিয়াওটিক নোডস। তাহলে ফেলোপিয়ান টিউবসগুলো আলটিমেটলি প্রিয়াওটিক লিম্ফ নোডসে ড্রেন করছে, দিস ইজ ট্রু। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, যে রিগার্ডিং আবার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটাই আসতে হচ্ছে, এই টপিকটাই আসছে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এর আদ্যপান্ত আসলে জেনে আপনাকে যেতে হবে। এর কী কী লেয়ার্স আছে, লেয়ার্সের উইকনেস কোথায় আছে, ফর্মেশন কিভাবে হয় কোন লেয়ারটার, এগুলো একটু জানা থাকলে আপনার জন্য স্ট্রিমগুলো ধরাটা খুব সহজ হবে। তাহলে আমরা একটু ফার্স্টেই চিন্তা করি, ডিপ ফাসা ইজ আ পার্ট অফ অ্যান্টেরিয়র ওয়াল, act number 1 stream. Number 2 stream, anterior wall lymphatics goes to the axilla. আমরা আগে স্ট্রিমগুলো একটু দেখে নিই। তারপরে ল্যাঙ্গার্স লাইন প্রেজেন্ট ইন ডার্মিস। আর 4 নম্বর হচ্ছে পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট ইজ উরাকাস। ইউরাকাস আর কনজয়েন্ট টেন্ডন ইজ ফর্মড বাই এক্সটার্নাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে খুব বেসিক কিছু কথাবার্তা। তাহলে আমরা একটু দেখি অ্যান্সারটা কি বলছে। ডিপ ফাসা ইজ আ পার্ট অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা ফলস। কেন ফলস? ডিপ ফাসা বলে আসলে তেমন এক্স্যাক্ট কোনো ফাসা নাই। ফাসা ট্রান্সভার্সালিস আছে, তারপর হচ্ছে সুপার সাবকিউটেনিয়াস ফাসা আছে, ইন্টারনাল অবলিক ফাসা, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের ফাসা, রেকটাস শীথ, এগুলো আছে। ডিপ ফাসা বলে ডিরেক্টলি কোনো, এটা কিন্তু একদম বেসিক থেকে প্রশ্নটা আসছে। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল লিম্ফেটিক্স গোজ টু এক্সিলা। অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে সুপারফিশিয়াল, তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এক্সিলা হয়ে আসলে ড্রেন করে, দিস ইজ ট্রু। লিম্ফেটিক্স আপনারা থোরাক্সে যখন যাবেন তখন দেখবেন যে এক্সিলা থেকে, এবং অ্যাবডোমিনালেও আছে। একটু আগে আমরা লিম্ফেটিক্সগুলো দেখছিলাম, লিম্ফেটিক্সগুলোর মধ্যে দেখেন লাম্বার প্যারায়োটিক লিম্ফনোডসগুলো গিয়ে কিন্তু সেই সিস্টারনা কাইলি আর ইন্টেস্টিনাল লিম্ফেটিক ট্রাঙ্ক এগুলো গিয়ে অ্যাওর্টিক হায়াটাসে জয়েন করছে, কিন্তু এক্সিলা হয়েও এটা বলা যায় যে এটা ট্রু, একদম ফলস এটা বলা যাবে না, দিস ইজ ট্রু। তারপরে আছে ল্যাঙ্গার্স লাইন। ল্যাঙ্গার্স লাইনটা কি? ডার্মিসের, আমি ছবি, ল্যাঙ্গার্স লাইন প্রেজেন্ট ইন দ্য ডার্মিস। ডার্মিসের যে প্যাটার্ন, চামড়াতে স্কিনে যে লাইন বরাবর লাইনগুলো থাকে, যে বরাবর ইনসিশন দেয়া হয়, স্কিন ক্রিজ বলে। আপনারা ছবিতে আরও ভালোভাবে দেখবেন যে সার্জিক্যাল ইনসিশনের সময় ল্যাঙ্গার্স লাইনটা ফলো করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এটা শর্ট যেটা অ্যান্সার
সিঙ্গেল বেস্ট অ্যান্সার SBA এগুলো তো আসতে পারে যে স্কিন ইনসিশন কোন লাইন বরাবর দেওয়া হয়, এই ল্যাঙ্গার্স লাইনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ল্যাঙ্গার্স লাইন প্রেজেন্ট ইন ডার্মিস, দিস ইজ ট্রু। এই লাইন বরাবর কেন এটার সার্জিক্যাল ইম্পর্টেন্স, এই লাইনগুলো বরাবর ইনসিশন দেওয়া হয়, দিস ইজ অ্যান অ্যাবডোমেন, অ্যাবডোমিনে সাধারণত ট্রান্সভার্সিল থাকে লাইনগুলো, আড়াআড়ি থাকে, নট ভার্টিক্যাল। সো এই বরাবরই ইনসিশন ভালো হিল করে। ল্যাঙ্গার্স লাইনের সার্জিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ল্যাঙ্গার্স লাইন ফলো করে আপনি যদি ইনসিশন দেন, কাটেন, তাহলে ওই জায়গাগুলোর উন্ড হিলিং সহজতর হয়, উন্ড হিলিংটা বেটার হয় এবং কসমেটিক পারপাসেও এর সার্জিক্যাল রোল আছে। তাহলে দিস ইজ ট্রু। তারপরে আমরা চলে যাই যে পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট ইজ ইউরাকাস। আমরা এমব্রায়োলজিতে পড়েছিলাম যে আসলে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা কোন সিস্টেমের সাথে এমব্রায়োলজিক্যালি, জেনেটিক্যালি বা ডেভেলপমেন্টালি ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা ইজ রিলেটেড টু ডেভেলপিং গাট অথবা জিআইটি, আর উরাকাসটা was related to renal system or urogenital system, genital system। তাহলে এখানে একটা কন্ট্রোভার্সি আছে, এই স্ট্রিমটাতে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টকে উরাকাস বলছি না আমরা, দুটো দুই রকম জিনিস, একটা জিআইটির একটা পার্ট এবং আরেকটা ইউরোজেনিটাল সিস্টেমের পার্ট। সো দিস ইজ রং, এই স্ট্রিমটা তাহলে এই জন্যে ফলস হচ্ছে। কনজয়েন্ট টেন্ডনের ইজ ফর্ম বাই এক্সটার্নাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এখানে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস অংশটা ঠিক আছে, কিন্তু কনজয়েন্ট টেন্ডন ফর্মেশন করে আসলে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই দুটো মিলে। তাহলে আমরা একটু মনে রাখি কনজয়েন্ট টেন্ডন ইকুয়ালস টু আইটি, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এই জিনিসগুলো আপনারা সবই জানেন, তবে একটু গুছিয়ে নেওয়া, এই জিনিসগুলো যেহেতু আপনাদেরকে একটু হাইলাইট করা, যে ওই পয়েন্টগুলো আপনাদের একটু পড়ে যেতে হবে, একটু দেখে গেলে আপনারা পরবর্তীতে জিনিসগুলো খুব সহজে পারবেন। তাহলে কনজয়েন্ট টেন্ডন আমরা এভাবে মনে রাখবো। এরপরে যে কোশ্চেনটা আসছে এটা একটা ক্লিন কাট প্রশ্ন, খুব মানে পারলে খুব সহজ, না পারলে বেশ কঠিন। কন্টেন্টস অফ ইস্চিওরেক্টাল ফসা, ইস্চিওরেক্টাল ফসা কোথায় থাকে আপনারা জানেন, কোথায় থাকে ইস্চিওরেক্টাল ফসাটা? ইস্চিওরেক্টাল ফসার অ্যানাটমিটা আমরা একটু দেখে নিব। কন্টেন্টসগুলো যদি জানেন তাহলে আপনারা স্ট্রিমগুলো কোনটা কোনটা আছে কোনটা নাই এটা খুব সহজেই পেরে যাবেন। আমরা ইস্চিওরেক্টাল ফসার, এটা আপনাদের লেকচারের একটা পেজ, ইস্চিওরেক্টাল ফসার কন্টেন্টসগুলো সবার প্রথমেই কিন্তু দেয়া আছে, লেকচার 23 32 পেজ। তাহলে ইস্চিওরেক্টাল ফসার 6টা কন্টেন্ট আছে, এই 6টা জিনিস আপনাকে একটু যদি মাথায় রাখার সহজ একটা উপায় আমরা একটু বলে দিচ্ছি। 2i এবং 2-4, 2p, দুইটা i এবং দুইটা p, 4টা p, সরি 4টা p, এটা যদি আপনি একটু মনে রাখেন, দুইটা i এবং 4টা p, তাহলে i কি কি আছে একটু দেখি। একটা হচ্ছে ইস্চিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, আরেকটা কথা সেটা হচ্ছে যে ইস্চিওরেক্টাল ফসাটা আসলে অবস্থান কোথায়। আপনারা একটু যদি চিন্তা করেন যে একদম অ্যানাল ক্যানাল রেকটাম এর পাশে কিন্তু ইস্চিয়ামের মিডিয়ালি, এই মাঝখানে যে প্যাড অফ ফ্যাট, এই যে স্পেসটা, এখানে ফ্যাটের অংশটাই বেশি। এর কারণ হচ্ছে এ শক অ্যাবজর্বিং হিসেবে কাজ করে। হিউম্যান বিং যখন বসে, একটা মানুষ যখন বসে, তখন যে ভাইটাল স্ট্রাকচারগুলো পেলভিসে আছে, সেই পেলভিসের যে স্ট্রাকচারগুলো যেন খুব বেশি প্রেশারাইজ না হয়, কম্প্রেস না হয়, তো সেই কারণে এই ইস্চিওরেক্টাল প্যাড অফ ফ্যাট দেয়া আছে। তাহলে আমরা দুইটা আই পেলাম, সেটা হচ্ছে ইস্চিওরেক্টাল প্যাড অফ ফ্যাট এবং ইনফিরিয়র রেকটাল ভেসেলস। তাহলে আপনি চিন্তা করবেন যে আসলে এটা কোথায় ছিল, ইস্চিওরেক্টাল ফসাটা ছিল হচ্ছে রেকটামের ল্যাটারালি বাট মিডিয়াল টু দ্য ইস্চিয়াল প্রসেস। তাহলে সেখানে তখনই আপনার মনে আসবে যেখানে রেকটাল ভেসেলস তো থাকারই কথা, তাহলে সেই জন্য আমরা 2iটা অ্যাড করেছি। তাহলে এরপরে আছে 4p, 4টা p কী কী আছে আমরা যদি একটু দেখি কন্টেন্টসে। পোস্টেরিয়র স্ক্রোটাল নার্ভস এবং ভেসেলস, তাহলে রেকটাল আমরা ভেসেলস পেলাম, সামনে আছে হচ্ছে স্ক্রোটাল অথবা লেবিয়াল ইন কেস অফ ফিমেলস, এই ভেসেলসগুলো থাকবে। তারপরে যেটা চলে আসছে পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য 4th স্যাক্রাল নার্ভ, S4, এটা প্রায়শই এই স্ট্রিমটা আসে যে স্যাক্রাল 4th নার্ভটা আসছে। তাহলে
সেকেন্ড পিটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা কি আসছে, পারফোরেটিং ব্রাঞ্চেস অফ দ্য কিউটেনিয়াস ব্রাঞ্চ, পারফোরেটিং কিউটেনিয়াস ব্রাঞ্চগুলো, এটা কিন্তু গ্লুটিয়াল সাপ্লাই দিচ্ছে যেই পারফোরেটিং ব্রাঞ্চগুলো সেগুলো থার্ড পি। আর ফোর্থ পি হচ্ছে পুডেন্ডাল ক্যানেল এবং এগুলোর কন্টেন্ট, পুডেন্ডাল ভেসেলস থাকবে, নার্ভস থাকবে, পুডেন্ডাল ভেইন থাকবে। তাহলে এই চারটা পি এবং দুইটা আই যদি আপনি একটু মনে রাখেন তাহলে ইস্টিওরেক্টাল ফসা কিন্তু আপনার পড়া হয়ে গেল। এর সাথে আপনি একটু অ্যাড করতে পারেন যে রিলেশনগুলো কী কী আছে, অ্যান্টেরিয়র ওয়ালে কী থাকবে, ল্যাটারালি তো আমি বললাম যে ইস্টিয়াল প্রসেস থাকবে, মিডিয়ালি থাকছে হলো রেকটাম, অ্যানাল ক্যানেল, অ্যানোরেক্টাল জাংশন, আর প্যাড অফ ফ্যাট দিয়ে ভরা থাকবে। এর কাজও আমরা একটু আলোচনা করলাম। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে পুডেন্ডাল নার্ভ সম্বন্ধে যে স্ট্রিমগুলো আসছে, অ্যারাইজেস ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস। আমরা একটু ছবিটা দেখে নিই যে কী কী ছবিতে আছে। ছবিটা যদি একটু খেয়াল করি তাহলে স্ট্রিমগুলো আমি একটা একটা করে এক্সপ্লেনেশন করব এবং একই সাথে আমরা একটু ছবিটা দেখব, ছবির সাথে একটু কোরিলেট করে নিব। অ্যারাইজেস ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস, আসলে কি ট্রু? একটু ছবিটা দেখি। পুডেন্টাল নার্ভের একদম উপরে অ্যারাইজ করছে স্যাক্রাল স্পাইনাল নার্ভস থেকে, তাহলে কি রাইট হলো? না, লাম্বার থেকে আসে না, লাম্বার প্লেক্সাস এটাকে ফর্ম করে না, পুডেন্টাল নার্ভ আসে স্যাক্রাল সেগমেন্টসগুলো থেকে। সেকেন্ড স্ট্রিমে বলা আছে ট্রাভার্সেস দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন, এবং তারপরেটা আছে ট্রাভার্সেস দ্য লেসার সায়াটিক ফোরামেন। তাহলে গ্রেটার এবং লেসার সায়াটিক ফোরামেন দুইটাকে কি ট্রাভার্স করে পুডেন্টাল নার্ভ? আমরা একটু ছবিতে দেখি। ছবির কোর্সে আমরা দেখছি যে এই যে ওপরের ফোরামেনটা এটা গ্রেটার সায়াটিক ফোরামেন এবং নিচের যে ছোট্ট ফোরামেনটা এটা হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন, ডিমার্কেশন করা আছে। আমরা একটু যদি ফলো করি তাহলে এই যে পুডেন্টাল নার্ভ আমরা দেখতে পাচ্ছি, এই পুডেন্টাল নার্ভটা কি দুইটা ফোরামেনকেই কাভার করছে না? করছে। তাহলে আমাদের এই দুইটা স্ট্রিমই কিন্তু ট্রু হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি সাপ্লাইজ দ্য লিভেটর অ্যানাই এবং পেরিয়ানাল স্কিন, এবং তারপরে স্ট্রিম সাপ্লাই সেন্সারি ফাইবার্স টু দ্য পেনিস। তাহলে আমরা একটু এবার চিন্তা করি যে লিভেটর এনি মাসল এবং হচ্ছে পেনিসের স্ক্রোটাম এবং বেজ অফ দ্য ইয়ার, এখানে পুডেন্টাল নার্ভ সাপ্লাই দিচ্ছে কিনা। পুডেন্টাল নার্ভের ব্যাপারে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেন্সরি সাপ্লাই এক নম্বর কথা, এবং দুই নম্বর কথা হচ্ছে পেনিস এবং স্ক্রোটাম। এই যে রিজিয়ন পেরিনিয়াম, পেনিস, স্ক্রোটাম, লেবিয়া মেজোরা এবং অ্যানাসের আশেপাশে যে এরিয়াটার পেরিনিয়াম পুরোটা, এই জোনটার সেন্সরি সাপ্লাই কিন্তু পুডেন্টাল নার্ভের কাজ। সো এর সাথে জড়িত পেলভিক ফ্লোর যদি চিন্তা করি, পেলভিক ফ্লোর কিন্তু ফর্মেশনের সবচেয়ে বড় মাসেল যেটা, সেটাই হচ্ছে লেভেটর এনি। তাহলে পুডেন্টাল নার্ভের সাথে এই কথাগুলো যখন আসবে তখনই এটাকে আমরা ট্রু হিসেবে ধরে নিতে হবে। তাহলে এই ছবিটা আপনারা একটু বারবার রিকল করবেন, পুডেন্টাল নার্ভের কোর্সটা তাহলে আপনারা সহজেই পেরে যাবেন, কোথায় কি আছে বুঝে ফেলবেন, এবং আপনাদের এই পুডেন্টাল নার্ভ বিষয়ক কনফিউশনগুলো আশা করছি দূর হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই ক্যালোস ট্রায়াঙ্গেলে। ক্যালোস ট্রায়াঙ্গেলটা আসলে কোথায় থাকে? ক্যালোস ট্রায়াঙ্গেলটা নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্যালোস ট্রায়াঙ্গেলটা ফরমেশন এগুলো আপনাদের লেকচারে আছে, 23 থার্ড লেকচারে নাই কিন্তু 22-তে আছে। ক্যালোস ট্রায়াঙ্গেলের ফরমেশন কীভাবে হচ্ছে এই জিনিসগুলো থেকে প্রশ্ন বারবার আসে। তাহলে ক্যালোস ট্রায়াঙ্গেলের আমরা একটু দেখি যে ফর্ম বাই সিস্টিক ডাক্ট অন রাইট সাইড। আমরা সবগুলো প্রশ্নের একটু ছবি দেখব আর অ্যান্সার করব, তাহলে আমাদের জিনিসগুলো ভুল কোথায়, কেন না, এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। ফর্ম বাই সিস্টিক ডাক্ট অন রাইট সাইড। আচ্ছা, আমি একটু আগে বলে নিই ক্যালোস ট্রায়াঙ্গেলের ফরমেশনটা। একটা ট্রায়াঙ্গেল, আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, প্লাস আমি একটু দেখাচ্ছি ক্যালোস ট্রায়াঙ্গেলের ফরমেশনটা আমরা একটু দেখি। এখানে ক্যালোস ট্রায়াঙ্গেল, এইটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, দিস ইজ দ্য ক্যালোস ট্রায়াঙ্গেল। তাহলে ফরমেশনটা কিভাবে হচ্ছে, এদিকে গলব্লাডার আর এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, গলব্লাডার থেকে বেরোলো সিস্টিক ডাক্ট, এখানে এসে সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্ট মিলে হলো কমন বাইল ডাক্ট। আমাদের ক্যালোস ট্রায়াঙ্গেলটা এইটা, দিস ইজ দ্য ক্যালোস ট্রায়াঙ্গেল।
এই ট্রায়াঙ্গেলটার সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি? তাহলে ক্যালোস ট্রায়াঙ্গেলে কিন্তু লেফটে থাকতেছে হচ্ছে সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, রাইটে থাকছে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এবং ওপরের দিকে সুপিরিয়রলি থাকবে হচ্ছে সিস্টিক আর্টারি। এই ক্যালোস ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্সটা হচ্ছে ডিউরিং ল্যাপারোস্কোপিক অর ওপেন কোলেসিস্টেক্টমি। কোলেসিস্টেক্টমি যদি করতে হয় তাহলে এই জায়গাটা ডিসেকশন করতে হবে, এই জায়গাটা ছাড়িয়ে নিতে হবে। এই জায়গায় সাধারণত আরও কিছু প্যাড অফ ফ্যাট এবং আরও কিছু টিস্যুস থাকে। কেন ছাড়িয়ে নিতে হবে? এই জায়গাটা যদি আমরা না চিনি তাহলে আমরা দেখা যাচ্ছে ভুলবশত কমন হেপাটিক ডাক্টকে ইনজুরি করে বসতে পারি, কমন বাইল ডাক্টকেও ইনজুরি করে বসতে পারি, ইভেন কি ওপরে যে লিভার আছে লিভারেও ইনজুরি করে বসে থাকতে পারি। তাহলে এগুলো হচ্ছে হেপাটিক ভেইনস। তাহলে এই জিনিসগুলো সার্জিক্যাল অ্যানাটমি যদি আমরা ভালোভাবে জানি তাহলে ওই আইডেন্টিফিকেশনটা আমাদের সহজ হবে। এবং কোলেসিস্টেক্টমি সাধারণত সিস্টিক আর্টারি এবং সিস্টিক ডাক্ট এই দুইটাতে আলাদা আলাদাভাবে ক্লিপিং করা হয় অথবা লাইগেশন করা হয়, এরপরে গল ব্লাডারটাকে রিমুভ করা হয়। তাহলে এটা যদি সেফলি আমরা ক্যালোস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই না করতে পারি তাহলে সেক্ষেত্রে গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। তাহলে আমরা অ্যানাটমিটা মোটামুটি জেনে গেলাম, আমরা স্ট্রিমে চলে যাই। ফর্ম বাই সিস্টিক ডাক্ট অন দ্য রাইট সাইড, তাহলে আমরা দেখলাম যে রাইট সাইডে সিস্টিক ডাক্ট ছিল, দিস ইজ ট্রু। তারপরে কন্টেন সিস্টিক লিম্ফ নোডস। সিস্টিক লিম্ফ নোডস আমি বললাম যে এই ক্যালোস ট্রায়াঙ্গেলের মধ্যে লিম্ফ নোডস থাকে, ফ্যাট টিস্যু থাকে, তাহলে এটাও ট্রু। ক্রসড বাই হেপাটিক আর্টারি, ক্রসড বাই হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারিটা সাধারণত হেপাটিক আর্টারিটা কন্টেন্টের মধ্যে আসবে, হেপাটিক আর্টারি ক্রস করে, এটাও ট্রু। নট পসিবল ইন টু ডিসেক্ট ডিউরিং ল্যাপ কল, এটা ডিসেকশন ছাড়া আসলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করা যাবে না, সুতরাং নট পসিবল এই কথাটার ভুল। সো এটাকে অবশ্যই পসিবল করেই আমাদেরকে কোলেসিস্টেক্টমি করতে হয়। তারপরে যেটা প্রশ্ন আসছে রিলেটেড টু হেপাটিক ডাক্ট অন লেফট সাইড, কিন্তু লেফট সাইডে তো হেপাটিক ডাক্ট আছে রিলেটেড টু হেপাটিক ডাক্ট অনলি, কিন্তু হেপাটিক ডাক্ট বলা যাবে না, কমন হেপাটিক ডাক্ট বলতে হবে স্পেসিফিক্যালি। যদি কমন হেপাটিক ডাক্ট বলা থাকতো তখন আমরা, কারণ হেপাটিক ডাক্ট তো লেফট আছে রাইট আছে, সেটা দুইটা যখন একসাথে হয়ে তারপরে কমন হেপাটিক ডাক্ট হচ্ছে। এখানে এই ট্রিক্সটুকু একটু দেওয়া হয়েছে প্রশ্নে, যেটার জন্য আপনাদের ভুল হতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, এটা ইনভেরিয়েবলি এসে থাকে। আনডিসেন্ডেড টেস্টিস সাইট কোথায় কোথায় হতে পারে? একটা জিনিস মনে রাখবেন, আনডিসেন্ডেড টেস্টিস এবং একটোপিক টেস্টিস এই দুটো প্রশ্নই সাধারণত আসে। একটোপিক টেস্টিসটা একটোপিক যে কোনো সাইটে হতে পারে, নর্মাল অ্যানাটমির বাইরে যে কোনো সাইটে যদি হয় সেটাকে একটোপিক টেস্টিস বলবো। কিন্তু যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে তাহলে কি বলবো? সাধারণত আমরা যদি একটু ছবিটা দেখি, আপনাদের লেকচার শিটের নিচে একটা ছবি আছে। আমরা জানি যে ডিউরিং ডেভেলপমেন্ট টেস্টিস হচ্ছে একটা ইন্টার অ্যাবডোমিনাল অর্গান থাকে ডিউরিং ডেভেলপমেন্ট ইন ফিটাস পিরিয়ড, ফিটাল পিরিয়ড। তাহলে যখন টেস্টিসটা ডিসেন্ড করে অ্যাবডোমেন থেকে স্ক্রোটাম, যে পাথওয়ে দিয়ে, যে ওয়ে দিয়ে সাধারণত অ্যাবডোমেন থেকে পেলভিসে আসে, পেলভিস দিয়ে ডিপ রিং, ইঙ্গুইনাল ক্যানালে ডিপ রিং থেকে ইঙ্গুইনাল ক্যানালের ভিতরে ঢুকে গেল, ঢুকে সুপারফিশিয়াল রিং দিয়ে স্ক্রোটামে এসে এন্টার করে। এই পাথওয়ের যে কোনো এক জায়গায় যদি আটকে যায় সেটাকে বলবো আমরা আনডিসেন্ডেড টেস্টিস। কিন্তু যদি দেখা যায় যে অ্যাবডোমিন থেকে ফিমোরা থায়ে চলে গেছে, অ্যাবডোমিন থেকে অ্যাবডোমিনের অন্য আরেকটা পেলভিসে চলে এসে আটকে আছে, অথবা যদি দেখি যে স্ক্রোটাল রিজিয়নের অন্য কোথাও আছে, অথবা পেরিনিয়ামে এসে আছে, ন্যাচারাল ওয়েটাতে যদি আটকে যায় তাহলে আমরা সেটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলবো। আর যদি ন্যাচারাল ওয়ের আশেপাশেও না থাকে, ন্যাচারাল পাথওয়ে, এই যে বললাম অ্যাবডোমেন, পেলভিস, ডিপ রিং, সুপারফিশিয়াল রিং, ইঙ্গুইনাল ক্যানাল, তারপরে স্ক্রোটাম, স্ক্রোটামের আপার পোর্শনে থাকতে পারে। সুতরাং এই জায়গাটা যদি আটকে গিয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে ওইটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলবো। আর এর বাইরে থাইয়ে, পেরিনিয়ামে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এই জায়গাগুলোতে যদি থাকে তাহলে আমরা এটাকে একটোপিক টেস্টিস বলবো। তাহলে আমরা একটু স্ট্রিমগুলো আরেকবার দেখি।
যে সাইড কি বলা আছে, ডিপ ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিংয়ে যদি আটকে যায় তাহলে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলবো। কেন বলবো? বিকজ ডিপ ইঙ্গুইনাল রিং হয়ে আসার কথা ছিল কিন্তু আটকায় গেছে ডেভেলপমেন্টালি, আর স্ক্রোটামে এসে পৌঁছায় নাই, এই কারণে এটা আনডিসেন্ডেড টেস্টিস। কিন্তু পেরিনিয়ামে থাকলে দিস ইজ একটোপিক টেস্টিস। তাহলে রেট্রোপেরিটোনিয়াল অর্গানে থাকলে, রেট্রোপেরিটোনিয়ালে থাকলেও আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলবো। তারপর রুট অফ দ্য পেনিসে যদি থাকে অবভিয়াসলি একটোপিক প্রেগনেন্স, একটোপিক টেস্টিস, এবং থাইয়ে যদি থাকে আমরা একটোপিক টেস্টিস আর আনডিসেন্ডেড টেস্টিস। এই দুটো সাইট আপনারা যদি জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা আনডিসেন্ডেড এবং কোনটাকে একটোপিক বলবো। যদি স্ট্রিমগুলোর মধ্যে আনডিসেন্ডেড পাথওয়েতে যদি নর্মাল পাথওয়ের মধ্যে আটকে থাকে তাহলে ওই সাইটগুলোকে আনডিসেন্ডেড টেস্টিস বলবো, আর যদি দেখা যায় যে না একদম এই লাইনের বাইরে তাহলে একটোপিক টেস্টিস বলবো। নেক্সট আমরা চলে আসি যে দ্য টেস্টিসের উপরে কিছু প্রশ্ন স্ট্রিম আসছে যে হ্যাজ এপিডিডাইমিস লাইজ টু ইটস মিডিয়াল সারফেস। আমরা জানি যে এপিডিডাইমিসটা থাকে পোস্টেরিয়র মিডিয়াল সারফেসে, তাহলে এখানে পোস্টেরিয়র কথাটা উল্লেখ না থাকার কারণে এই স্ট্রিমটাকে ফলস হিসেবে ধরতে হচ্ছে। তারপরে আমরা চলে আসি ইজ সাপ্লাইড বাই সিম্প্যাথেটিক নার্ভস অরিজিনেটিং ইন দ্য 10th thoracic segment। তাহলে টেস্টিসে যদি আপনারা একটু ডিটেল পড়েন তাহলে বুঝবেন যে থোরাসিক 10 থেকে আসলে সেন্সরি সাপ্লাইগুলো আসে টেস্টিসে। সো দিস স্ট্রিম ইজ ট্রু। তারপরে ড্রেইন লিম্ফ ভেসেলস টু দ্য প্যারায়োটিক লিম্ফ নোড, এটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি যে টেস্টিস, ভ্যাজাইনা, তারপর এই পেলভিক অর্গানগুলো কোথায় ড্রেইন করে, স্ক্রোটাম ছিল, তাহলে এটাও ট্রু হবে। ইজ এইডেড ইন ইটস ডিসেন্ট বাই দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস। প্রসেসাস ভ্যাজাইনালিস আসলে এইড করে না, গুবার্নিকুলাম টেস্টিস এইড করে। তাহলে এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে যে ডেভেলপমেন্টাল সময় প্রসেসাস ভ্যাজাইনালিস কিন্তু টেস্টিসের ডিসেন্ডে কোনো সাহায্য করে না। এটা এমব্রায়োলজিতেও আপনারা আরেকটু ডিটেল পড়বেন। নর্মালি কমপ্লিট ইটস ডিসেন্ট ইনটু স্ক্রোটাম অ্যাট বার্থ। হ্যাঁ, বার্থের সময়, বার্থ হতে হতে মানে জন্মের সময় সাধারণত স্ক্রোটামে টেস্টিস চলে আসে। সো দিস ইজ ট্রু। আমরা তারপরে চলে যাই যে স্পারমেটিক কর্ড। স্পারমেটিক কর্ড সম্বন্ধে কিছু স্ট্রিম। স্পারমেটিক কর্ডটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। পেলভিক রিজিয়নের যত অর্গানগুলো আছে এগুলো আপনারা অবশ্যই একটু ভালোভাবে পড়বেন, বিশেষ করে এফসিপিএস সার্জারি এবং গাইনোকোলজিতে। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট গাইনিতে বেশি লাগবে, সার্জারিতেও লাগবে, কিন্তু সার্জারিতে মেল জেনিটাল ট্র্যাক্টটা খুব বেশি একটু ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে আপনাদের। তাহলে রিগার্ডিং স্পারমেটিক কর্ডে প্রথম টপিকটা দেওয়া আছে, স্ট্রিমটা দেওয়া আছে যে এক্সটেন্ডস ফ্রম ডিপ ইঙ্গুইনাল রিং টু দ্য স্ক্রোটাম। তারপরে আমরা চলে আসি কন্টেন্স দ্য টেস্টিকুলার ভেসেলস, এবং তারপরে কাভার্ড বাই প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস, এবং কন্টেন্স দ্য ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এবং কন্টেন্স দ্য লিম্ফ ভেসেলস দ্যাট ড্রেন্স টেস্টিস। তাহলে স্পারমেটিক কর্ডের যদি আমরা একটু দেখি যে এখানে সবগুলোই রাইট, কিন্তু কাভার্ড বাই প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস আসলে স্পারমেটিক কর্ডকে কাভার করে না, করে টেস্টিসকে। স্পারমেটিক কর্ডের সাথে টিউনিকা ভ্যাজাইনালিসের সম্পর্ক নেই, কিন্তু বাকিগুলো ট্রু হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের স্পারমেটিক কর্ডের কনস্টিটিউয়েন্টস বা কন্টেন্টস কী কী আছে। তাহলে আপনারা একটু মনে রাখবেন যে আর্টারি, ভেইন, কিছু মাসল এবং নার্ভ, এই চারটা বড় ক্যাটাগরিতে কন্টেন্টগুলো থাকে সাধারণত। তাহলে আমরা আপনাদের লেকচার শিটেও এই কন্টেন্টের চার্টটা দেওয়া আছে, এটা খুব ভালোভাবে পড়তে হবে। স্পারমেটিক কর্ডের কন্টেন্টগুলো থেকে বারবার সাধারণত প্রশ্ন আসে এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। তাহলে আরেকবার একটু রিভিউ করে নিই আমরা। ভাস ডিফারেন্স থাকবে বা ডাক্টাস ডিফারেন্স যেটাই বলি আমরা। ভাস ডিফারেন্স সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কন্টেন্ট স্পারমেটিক কর্ডের যেটা। তারপরে আর্টারির মধ্যে আছে টেস্টিকুলার আর্টারি, ক্রিমেস্টারিক আর্টারি, এবং হচ্ছে আর্টারি অফ দ্য ডাক্টাস ডিফারেন্স, ভাস ডিফারেন্সের আর্টারিয়াল সাপ্লাই। এবং তাহলে আমরা একটা চিন্তা করি যে আর্টারির মধ্যে তাহলে টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেসেলস, আর্টারির সাথে আবার কিন্তু ভেইনও সাথে সাথে একটু মনে রাখলেই হয়ে যাচ্ছে। টেস্টিকুলার আর্টারিও থাকবে, টেস্টিকুলার ভেইনও থাকবে, তাহলে আর্টারি এবং ভেইন মিলে হচ্ছে টেস্টিকুলার ভেসেলস। আচ্ছা, তারপরে নার্ভসের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট? ইলিওইঙ্গুইনাল নার্ভ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এবং প্লেক্সাস অফ সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ প্লেক্সাসটা খুব বেশি সময় আসে না, কিন্তু ইলিওইঙ্গুইনাল এবং জেনিটোফিমোরাল নার্ভের জেনিটাল ব্রাঞ্চটা এটা ইনভেরিয়েবলি আসে, বারবার আসে প্রশ্নে। আচ্ছা, এছাড়া আপনি মনে রাখবেন লিম্ফ ভেসেলস থাকবে এবং প্যাম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইনস। তাহলে কন্টেন্টগুলো আমাদের দেখা হলো, আমরা একটু দেখি আরেকবার স্ট্রিমে। তাহলে এক্সটেন্স ফ্রম ডিপ ইঙ্গুইনাল রিং
টু দ্য স্ক্রোটাম, এটা ট্রু হচ্ছে কারণ ইঙ্গুইনাল ক্যানাল থেকে স্ক্রোটাম পর্যন্তই ভাস ডিফারেন্সটার লেন্থ কন্টেন্স টেস্টিকুলার ভেসেলস। আমরা কন্টেন্টের মধ্যে দেখলাম যে টেস্টিকুলার ভেইন এবং আর্টারি দুইটাই আছে, কাভার্ড বাই প্যারাটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজানালিস। আমরা জানি টিউনিকা ভ্যাজানালিস কিন্তু হচ্ছে টেস্টিসের লেয়ার, কাভারিংয়ের লেয়ার। সুতরাং এটা স্পার্মাটিক কর্ড পর্যন্ত এক্সটেন্ড করবে না, শুধুমাত্র টেস্টিসের মধ্যেই থাকবে। কন্টেন্স দ্য ইলিওইঙ্গুইনাল নার্ভ, এটাও আমরা পেয়েছি কন্টেন্টে ছিল, এবং কন্টেন্স দ্য লিম্ব ভেসেলস দেন ড্রেইন দ্য টেস্টিস। সুতরাং লিম্ব ভেসেলসটাও ছিল আমরা দেখেছি। তাহলে স্পার্মাটিক কর্ডটা আসলে অ্যাবডোমেন এবং স্ক্রোটাম এই দুটার মাঝখানে একটা ক্যানালের মতো, এবং এটা হচ্ছে কন্টেন্টগুলো পাস করার জন্য এবং প্রোটেকশনের জন্য চারদিক থেকে স্পার্মাটিক কর্ডটা দেয়া থাকে। সুতরাং আমরা এই কোয়েশ্চেনটা এখন পারা সম্ভব হবে। আপনাদের লেকচারগুলোর মধ্যে আসলে সব কিছু দেয়া আছে, একটু কোন জায়গাগুলোকে একটু বেশি করে দেখতে হবে, কোন জায়গাগুলো একটু মোটামুটি আইডিয়া নিলেও চলবে, এই জিনিসগুলো একটু মার্ক করে দেওয়ার জন্য এক্সাম, এবং আপনাদেরকে একটু অভ্যস্ত করা যে পরীক্ষায় কোন প্রশ্নগুলো বেশি আসে এবং কোনগুলো একটু কম আসে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই যে কন্টেন্টস অফ দ্য ব্রড লিগামেন্ট কোনগুলো। ব্রড লিগামেন্ট ইনভেরিয়েবলি গাইনোকোলজিতে যারা এফসিপিএসে যাবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ব্রড লিগামেন্টের আসলে কী কী কন্টেন্ট থাকে? ব্রড লিগামেন্টটা সাধারণত ইউটেরাসের দিস ইজ দ্য বডি অফ দ্য ইউটেরাস। ব্রড লিগামেন্টটা সাধারণত ইউটেরাসের ল্যাটারালি একটা ফ্যানিং আউটের মতো লিগামেন্টটা ছড়ায় থাকে, আপনারা অ্যানাটমিতে আরও পড়েছেন। তো ব্রড লিগামেন্টের কন্টেন্টের মধ্যে কী কী আছে এটারও খুব ইম্পর্টেন্ট, খুব বেশি কিছু জানার প্রয়োজন নাই। ব্রড লিগামেন্টের শুধুমাত্র কন্টেন্ট কী কী আছে এবং এক্সটেনশন কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেনশন থাকে এটুকু আপনাদের জানলেই চলবে। তাহলে এখানে কোয়েশ্চেনটাও এসে দেখেন যে কন্টেন্টস অফ দ্য ব্রড লিগামেন্ট কী কী আছে। তাহলে ওভারিয়া দেওয়া আছে, ফেলোপিয়ান টিউব দেওয়া আছে, রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, ওভারিয়ান ভেসেলস এবং পেলভিক পার্ট অফ ইউরেটার্স। তাহলে আমরা একটু দেখে আসি যে কী কী আছে কন্টেন্টসের মধ্যে। ব্রড লিগামেন্টের কন্টেন্টের মধ্যে দেখেন অনেকগুলো সাব ডিভিশনে ভাগ করা হয়েছে কী কী ধরনের, আপনাদের মনে রাখার সুবিধার জন্য এটা আপনাদের লেকচারে আছে। তো ওয়ান টিউব, একটাই টিউব থাকে, সেটা হচ্ছে ইউটেরাইন টিউব যেটা দেখিয়েছি। আর হচ্ছে তারপরে দুইটা লিগামেন্ট থাকে, রাউন্ড লিগামেন্ট এবং লিগামেন্ট টু দ্য ওভারি। এই দুইটা লিগামেন্ট থাকছে, দুইটা আর্টারি থাকে, ইউটেরাইন আর্টারি এবং ওভারিয়ান আর্টারি। তাহলে আমরা একটু যদি চিন্তা করি এই রিজিয়নটাতে বা পেলভিসে, ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে পেলভিসে, ফিমেলের পেলভিসে ইউটেরাস, ওভারি, এই রিলেটেড পেলভিসের যে পেলভিক অর্গানগুলো আছে সেই রিলেটেডই কিন্তু জিনিসগুলো মানে ব্রড লিগামেন্টকে কন্টেন্টের মধ্যে থাকে। ব্রড লিগামেন্টের মেইন কাজ হচ্ছে ইউটেরাসকে একটা সাপোর্ট দেওয়া, পেলভিসের সাথে ফিক্সেশন করা। সো ওর ভিতর দিয়ে কিছু আর্টারি লিগামেন্টস এগুলো পাস করার মাধ্যমে ইউটেরাসটাকে পেলভিসে একটা ফিক্সড পজিশনে মোটামুটি রাখার জন্যই ও ব্রড লিগামেন্টটার মেইন ফাংশন। তাহলে দুইটা প্লেক্সাস অফ নার্ভ আছে, ইউটেরোভ্যাজিনাল প্লেক্সাস এবং ওভারিয়ান প্লেক্সাস। তিনটা এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট আছে, ইপোফোরন, প্যারাফোরন এবং ভেসিকুলার অ্যাপেন্ডিসেস। আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কোন কোন স্ট্রাকচার, লিগামেন্টস কোনগুলো আছে, আর্টারি কোনগুলো আছে। তাহলে আমরা আরেকবার একটু প্রশ্নে ফিরে যাই যে কোন কোন অর্গান, কোনটা কোনটা ট্রু হবে, ফলস হবে। ওভারি কিন্তু ব্রড লিগামেন্টের মধ্যে পড়ে না, ওভারি কিন্তু, তাহলে এটা ফলস হচ্ছে। ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব আমরা দেখলাম যে ব্রড লিগামেন্ট সাধারণত এটা ফিক্সেশনের জন্য কাজ করে পেলভিসের সাথে। তারপরে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এটাও ট্রু হচ্ছে। ওভারিয়ান ভেসেলস এবং ইউটেরাইন ভেসেলস দুইটাই ব্রড লিগামেন্টের ভিতর দিয়ে যায়। এবং পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার কিন্তু আমরা দেখিনি যে আসছে, কারণ ইউরেটার সাধারণত ইউটেরাসের সামনে থাকবে ব্লাডার, ইউরিনারি ব্লাডার। ইউরেটারটা আরও পেলভিসের ঠিক অর্গান না, আরেকটু ওপরে মানে অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমিনের একটা অর্গান, সেহেতু ব্রড লিগামেন্টের মধ্যে এটা পড়বে না। আরেকটা জিনিস যেটা আমরা জানি, ব্রড লিগামেন্ট কিন্তু ইউরেটারটা কিন্তু রেট্রোপেরিটোনিয়াল একটা অর্গান, সুতরাং ব্রড লিগামেন্টের মধ্যে পড়ছে না। এটা একটু কোরিলেট করে আপনারা যদি একটু চিন্তা করে নেন, পড়াটা যদি ভালো থাকে তাহলে চিন্তাটা ফ্রুটফুল হয়। আপনি কোন দিকে চিন্তা করলে কিভাবে অ্যান্সারটা অনেক সময় গুড গেস করা যায়। তো এইভাবেই আসলে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়, সবগুলো তো মুখস্থ করে সম্ভব হবে না। আচ্ছা, তাহলে ব্রড লিগামেন্টটা খুবই ইম্পর্টেন্ট গাইনির জন্য, এবং ইভেন কি সার্জারির জন্য আসে এটা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই যে দ্য স্ট্রাকচার্স which can be palpated by rectal examination in male.
এটা কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে যে মেলের ক্ষেত্রে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করলে আমরা কি কি স্ট্রাকচার প্যালপেট করে পেতে পারি, কোন কোন স্ট্রাকচারকে আমরা অ্যাসেস করতে পারবো। এটা তো ডিআরইর তো একটা এক্সামিনেশনের তো মেইন ফোকাসটা পারপাসটাই হচ্ছে যে আমরা কিভাবে এক্সামিনেশনটা করে কিছু বুঝতে যাচ্ছি, কোনো অর্গানের কোনো প্যাথোলজি আছে কি না। তো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন দিয়ে আমরা কোন কোন অর্গানের একটু অ্যাসেসমেন্ট করতে পারবো, এটাই কিন্তু এই প্রশ্নের মেইন অ্যান্সার জানার, যেটা ওনার প্রশ্নকর্তা যেটা জানতে চাচ্ছেন। তাহলে আমরা অ্যান্সারে যাওয়ার আগে একটু একটা ছবি দেখব যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে আসলে অ্যাকচুয়ালি যদি এই ছবিটা আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে আমার মনে হয় যে মোটামুটি আপনারা আইডিয়া করে বুঝে ফেলতে পারবেন যে কী কী স্ট্রাকচার সামনে পেছনে ওপরে নিচে ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে পাওয়া যায়। তাহলে এই ছবিটার সামনে আমরা যদি একটু দেখি অ্যান্টেরিয়র সারফেসে, এটা এক্সামিনারের ইন্ডেক্স ফিঙ্গার, সামনের সারফেসে যেহেতু একটা মেল পেশেন্ট বলা হয়েছে, তো মেল কেসে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রেকটাম আমরা সাধারণত প্রোস্টেটের পোস্টেরিয়র পার্টটা পাই, পোস্টেরিয়র জোন আমরা পালপেট করতে পারি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পেনিসেরও কিছু অংশ মেমব্রেনাস পার্টটা আমরা পেতে পারি, ইউরেথ্রা একটু দূরে আছে, আর পোস্টেরিয়র পার্টে আমরা কক্সিস এবং স্যাক্রামের অ্যান্টেরিয়র বর্ডারটা প্যালপেট করে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা যদি একটু চিন্তা করি ছবির সাথে একটু মিলিয়ে নেই, তাহলে কি কি পেতে পারি। তাহলে 1 নাম্বার অ্যানোরেক্টাল রিং তো এখানে থাকছে, সুতরাং আমরা অ্যানোরেক্টাল ডিআরির সাথে সাথেই আমরা অ্যানাল টোনটা বুঝতে পারবো যে অ্যানোরেক্টাল রিংটা খুব বেশি ন্যারো হয়ে আছে, টাইটেনিং হয়ে আছে, নাকি লুজেন আপ হয়ে আছে, এটা তাহলে আমরা বুঝতে পারবো, এটা ট্রু হবে। তারপর আমরা ইউরেটার কি ওখানে আছে, ইউরেটার কিন্তু অনেক ওপরে একটা অনেক ওপরের একটা স্ট্রাকচার, সুতরাং ইউরেটার আমরা ডিআরিতে পাবো না। তারপরে বাল্ব অফ দ্য পেনিসও আমরা পাইনি, তবে বাল্ব অফ দ্য পেনিসের যদি মেমব্রেনাস পার্ট অফ দ্য পেনিস থাকতো তাহলে এটা ট্রু দিতে হতো। আচ্ছা, তারপরে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্যাক্রাম, আমরা দেখালাম যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্যাক্রাম আমরা পাচ্ছি। এই পর্যন্ত আরেকটু যদি এক্সটেন্ড করে যাওয়া যায় তাহলে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্যাক্রাম পাওয়া যেতে পারে। এবং ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র পার্ট এবং একই সাথে প্রোস্টেটের পোস্টেরিয়র পার্টটাও আমরা ওয়ালটাও দেখতে পারি। একই সাথে কিন্তু আরেকটা প্রশ্ন স্ট্রিম আসতে পারে, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল, বা যদি আসে তাহলে এটা ট্রু হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্ন, ফাংশনাল এন্ড আর্টারিজ আর প্রেজেন্ট ইন। আচ্ছা, এন্ড আর্টারি কাকে বলবো আমরা, যেসব আর্টারির এন্ড আর্টারি বলতে আমরা কি বোঝাচ্ছি। এন্ড আর্টারি হলো গিয়ে সেই ধরনের আর্টারিগুলো যেগুলো অর্গান স্পেসিফিক, এক জায়গায় একটা আর্টারি একটা অর্গানকে সাপ্লাই দিবে, কিন্তু তার কোনো কোল্যাটারাল নাই। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল এন্ড আর্টারি এবং দুইটা ভাগে আমরা যদি ভাগ করি, অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল। এন্ড আর্টারি জিনিসটা শুধুমাত্র ছবিটা একটু দেখলেই বোঝা যাবে যে একটা অর্গানকে একটা আর্টারি সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল এন্ড আর্টারি। যেমন অ্যানাটমিক্যাল এন্ড আর্টারির উদাহরণগুলো আপনাদের একটু লাগবে, এটা হতে পারে হার্টে, তারপর অ্যাপেন্ডিকুলার আর্টারি, তারপর এইগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল এন্ড আর্টারি, মানে একটা মাত্র আর্টারিয়াল সাপ্লাই, কোনো কোল্যাটারাল ব্রাঞ্চ নেই। সার্জিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যদি এই আর্টারিগুলোতে ব্লক হয় তাহলে ওই অর্গানগুলোতে আশেপাশে থেকে কোনো কোল্যাটারাল ব্রাঞ্চ না থাকার কারণে সেখানে সাধারণত নেক্রোসিস বা ইস্কেমিয়া ডেভেলপ করার সুযোগ আছে। এই কারণে এন্ড আর্টারির সাপ্লাই যখন ব্লকড হয়ে যায় কোনো কারণে, সেখানে যদি কোল্যাটারাল ব্রাঞ্চেস না থাকে, সেক্ষেত্রে এন্ড আর্টারির যে অর্গানটা আছে যেখানে সে সাপ্লাই দিচ্ছিল সেখানে ইস্কেমিয়া এবং পরবর্তীতে নেক্রোসিস ডেভেলপ করতে পারে। ফাংশনাল এন্ড আর্টারি একটু ডিফারেন্ট। ফাংশনাল এন্ড আর্টারি কোল্যাটারালস আছে, তার মানে সরাসরি যদি ফাংশনালি সে এন্ড আর্টারি কিন্তু অ্যানাটমিক্যালি সে এন্ড আর্টারি না। অ্যানাটমিক্যালি তার মানে তার আরেকটা কোল্যাটারাল ব্রাঞ্চ আছে। আমরা যদি একটু পাশে চিন্তা করি যে এন্ড আর্টারিতে যদি ব্লক হয়েও যায়, এখানে যদি টাই করা হয় বা লেগেচার দেওয়া হয় বা ব্লক করে দেওয়া হয়,
তখন এই পাশ দিয়ে ব্লাডটা এসে সাপ্লাই দিতে পারবে। এটাই হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে ফাংশনাল এন্ড আর্টারি আসলে কিছু উদাহরণগুলো লাগবে, উদাহরণগুলোর মধ্যে আমরা দেখে নিই একটু। যেমন এন্ড আর্টারির মধ্যে রেনাল আর্টারি, স্প্লিনিক আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি, এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল এন্ড আর্টারির উদাহরণ। আর যদি আমরা একটু চিন্তা করি যে ফাংশনাল কী কী আছে, তাহলে করোনারি আর্টারি, ইভেন কি ব্রেনেও ব্লাড ভেসেলসগুলোর মধ্যে কোল্যাটারালস আছে, যেগুলো খুব ভাইটাল অর্গান, সেগুলোর মধ্যে আসলে ন্যাচারালি বেশ কিছু ফাংশনাল এন্ড আর্টারি দেওয়া আছে, এবং এগুলোর কোল্যাটারালসের কারণে দেখা যাচ্ছে ইসকেমিক চান্স অনেক কম। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নে ফিরে যাই, ফাংশনাল এন্ড আর্টারি কী কী, কোথায় কোথায় আছে ফাংশনাল এন্ড আর্টারি বলা হয়েছে কিন্তু। তাহলে আমরা দেখছি যে হার্টে একমাত্র, ইন্টেস্টাইন, লিভার, লাং, ব্রেইন, এগুলো কোনোটাতেই কোলাটারালস ফাংশনাল এন্ড আর্টারি নেই। ফাংশনাল এন্ড আর্টারির উদাহরণ হিসেবে আমরা শুধু হার্টটাকেই জানি, কোলাটারালস ওখানে অনেকগুলো আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কন্টেন্টস অফ ইস্টিওরেক্টাল ফসা, ইনফিনিটি স্টার প্রশ্ন। ইস্টিওরেক্টাল ফসার এই কন্টেন্টসগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এবং বারবার সাধারণত সার্জারি পরীক্ষায় আসে এফসিপিএসে। তাহলে আমরা একটু দেখে নিই আসলে কন্টেন্টগুলো কী কী আছে। ইস্টিওরেক্টাল ফসার কন্টেন্টসগুলো আমরা এর আগেও একবার দেখেছি। আমরা জানি যে 2I এবং 4P দিয়ে মনে রাখতে বলেছিলাম আমি, 2I এবং 4P। তাহলে সেই কন্টেন্ট অনুযায়ী আমরা যদি একটু চিন্তা করি, আরেকবার দেখি যে কী কী আছে। পুডেন্টাল নার্ভ, হ্যাঁ ছিল, ওখানে কন্টেন্টের মধ্যে ছিল। তারপরে হচ্ছে ইনফিরিয়র রেক্টাল ভেসেলস ছিল, 2I, একটা আই হচ্ছে ইনফিরিয়র রেক্টাল ভেসেলস। তারপরে সুপিরিয়র রেক্টাল ভেসেলস না, এখানে ছিল না, সুতরাং এটা ফলস হচ্ছে। ফোর্থ স্যাক্রাল নার্ভ, ফোর্থ স্যাক্রাল নার্ভ আপনার মনে আছে কি না যে ফোর্থ স্যাক্রাল নার্ভ কিন্তু একটা পি এর মধ্যে ছিল। এবং লেবিয়া মেজোরা আর স্ক্রোটাম না, ইস্টিওরেক্টাল ফসা সাধারণত বাটকের দিকে, পেরিনিয়ামের ল্যাটারাল অংশে, সুতরাং স্ক্রোটাম এবং লেবিয়া মেজোরা এর কন্টেন্টের মধ্যে আসবে না। প্যাড অফ ফ্যাট থাকবে একটা পি। তারপরে হচ্ছে ইনফিরিয়র রেক্টাল ভেসেলস, এগুলো আপনাদের অবশ্যই বারবার দেখে যেতে হবে। পুডেন্টাল ক্যানেল অ্যান্ড ইটস কন্টেন্টস ছিল, ইস্টিওরেক্টাল প্যাড অফ ফ্যাট। ইস্টিওরেক্টাল ফসার প্রশ্নটা বারবার আসে সাধারণত, এটা আপনারা ভালো করে দেখে যাবেন। স্যাক্রোএলিয়াক জয়েন্ট নিয়ে একটা প্রশ্ন এসছে, এটা ইনভেরিয়েবলি আসে সাধারণত, এই প্রশ্নটা লামলি থেকে করা হয়। স্যাক্রোএলিয়াক জয়েন্টের রিলেশনটা দেওয়া হয়। তাহলে আমরা একটু স্ট্রিমগুলো দেখে নিই যে কী কী দিয়েছিলেন পরীক্ষায়। সাপ্লাইড বাই দ্য পুডেন্টাল নার্ভ ফর্ম বাউন্ডারি অফ পেলভিক ব্রিম এবং প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটাকে বলা হচ্ছে স্যাক্রোএলিয়াক জয়েন্টটাকে। নেক্সট টিমে বলা হয়েছে কমন আইলিয়াক আর্টারি ডিভাইড ইন্টু এক্সটার্নাল এবং ইন্টারনাল আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এবং লাস্টলি পেলভিক সারফেস ইজ রিলেটেড টু আপার পার্ট অফ পাইরিফর্মিস। তাহলে আমরা একটু অ্যানাটমিতে চলে যাই, দেখি কি কি বলা আছে। আচ্ছা, স্যাক্রোএলিয়াক জয়েন্টের অ্যান্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র ভিউ। পেছন থেকে যদি আমরা দেখি পাইরিফর্মিস এবং অবটুরেটর ইন্টারনাসের সাথে, ইন্টারনাস কিন্তু স্যাক্রামের ল্যাটারাল বর্ডার থেকে হেড অফ দ্য ফিমারে গিয়েছে, অ্যাটাচমেন্ট নিচ্ছে, সেহেতু স্যাক্রোএলিয়াক জয়েন্টটা পাইরিফর্মিস এবং অবটুরেটর ইন্টারনাস এই দুইটার সাথেই রিলেটেড। পাইরিফর্মিস এবং অবটুরেটর ইন্টারনাস এই দুইটার সাথেই স্যাক্রোএলিয়াক জয়েন্ট পোস্টেরিয়রলি রিলেটেড। সামনে যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি স্যাক্রোএলিয়াক জয়েন্টের কাছে এসে রাইট এবং লেফট এই পাশে যদি আরেকটু দেখি, তাহলে কমন আইলিয়াক আর্টারি ভাগ হয়ে এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুইটা অংশে ভাগ হচ্ছে। তাহলে এই দুইটা তথ্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটু স্ট্রিমে আবার ফিরে যাই, যে সাপ্লাইড বাই দ্য পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ আসলে এখানে সাপ্লাই দেয় না। পুডেন্টাল নার্ভটা আমরা জানি যে পোস্টেরিয়র সাইডে পেরিনিয়াম এবং পেরিনিয়াল অর্গান। পুডেন্টাল নার্ভ আমি একটু আগে দেখিয়েছি যে পুডেন্টাল নার্ভের সাপ্লাই কোনগুলো জায়গায় আছে, আপনার মনে আছে একটু আগে প্রশ্নটা করা হয়েছিল, প্রশ্ন ছিল পুডেন্টাল নার্ভের উপরে। তো আপনারা এটা একটু মনে রাখবেন যে পুডেন্টাল নার্ভ সাধারণত পেনিস, স্ক্রোটাম এবং পেরিনিয়াম, নিচের যে অংশটা সেই জায়গাগুলোকে সাপ্লাই দিয়ে থাকে সেন্সরি। খুব ডিটেলে যদি মনে নাও আসে পরীক্ষার হলে, কিন্তু স্যাক্রোএলিক জয়েন্টটা সামনে অ্যান্টেরিয়রলি থাকে, পেলভিক ব্রিমের একটা অংশ। এখানে কিন্তু স্ট্রিমও চলে আসছে, ফর্মস দ্য বাউন্ডারি অফ পেলভিক ব্রিম। তাহলে আমরা যদি আরেকবার একটু ছবিটা দেখি,
এই ছবিটাতে এই যে পেলভিক ব্রিম স্যাক্রোইলিয়াক জয়েন্টটা আছে এই জায়গাটায়, আর স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তাহলে পেলভিক ব্রিমের একটা অংশ অবশ্যই স্যাক্রোইলিয়াক জয়েন্ট হচ্ছে। এবং তাহলে পুডেন্টাল নার্ভ সাপ্লাই না দিলে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিচ্ছে, এটা হলো সঠিক অ্যান্সার। আর প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, হ্যাঁ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টের যখন আপনারা পড়বেন তখন অবশ্যই এই জয়েন্টের টাইপের মধ্যে দেখবেন স্যাক্রোইলিয়াক জয়েন্ট। সুতরাং দেখা যাচ্ছে যে আসলে সব নলেজের একটা কম্বাইন্ড ফর্ম কিন্তু পরীক্ষার হলে এসে যায়। তখন ওই নলেজগুলো কোথা থেকে কাজে লাগবে, দেখা যাচ্ছে যে ভালোভাবে পড়লে জয়েন্টগুলো, তাহলে আপনার একটা স্ট্রিম কমন পেয়ে যাবেন। কমন ইলিয়াক আর্টারি ডিভাইড ইন্টু এক্সটার্নাল ইন্টারনাল আর্টারি, আমরা দেখলাম হ্যাঁ আসলেই তাই, ট্রু হচ্ছে। এবং পেলভিক সারফেস ইজ রিলেটেড টু দ্য আপার পার্ট অফ পাইরিফর্মিস, তাহলে এটাও ট্রু হচ্ছে, আমরা একটু আগে দেখলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আসলে বারবার যদি একটু ছবিগুলো দেখেন তাহলে অনেক কিছু কিন্তু আসলে মাথার মধ্যে গেঁথে যাবে এবং খুব সহজে পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আইলিয়াক আর্টারিতে যাওয়ার আগে আমরা মনে রাখতে হবে যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি দুইটা ভাগ হয়ে যাচ্ছে। এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অ্যাজ আ ব্রড সেন্স কোথায় সাপ্লাই দেয় একটু বলেন। আসলে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির কথা চিন্তা করলে আপনারা লিম্বে চলে যাবেন, লোয়ার লিম্বে চলে যাবেন। দুই পাশের এক্সটার্নাল আর্টারি রাইট অ্যান্ড লেফট যখনই আপনারা চিন্তা করবেন তখন আপনারা মনে করবেন যে এটা লিম্বে চলে যাচ্ছে। সামনে গিয়েই ও ফিমোরাল আর্টারি হবে, তারপরে লিম্বে সাপ্লাই দিবে, আরও ডিভিশন হবে, বড় বড় আর্টারিগুলো আছে। কিন্তু ইন্টারনাল আইলিয়াক আর্টারির মেইন ফাংশন আপনাকে যদি চিন্তা করতে হয় তাহলে আপনি ফার্স্টেই মনে রাখবেন আমাকে পেলভিসে চলে যেতে হবে। পেলভিক যে অর্গানগুলো আছে সেই পেলভিক অর্গানগুলোতে আমি চলে যাব। সুতরাং তাহলে আপনার থিঙ্কিং প্রসেসটা সহজ হবে। আপনি যদি পেলভিক আর্টারির কথা চিন্তা করেন, ইন্টারনাল আইলিয়াক আর্টারির কথা চিন্তা করেন, যে এক্সটার্নাল এবং আইলিয়াক, এক্সটার্নাল চলে গেল লোয়ার লিম্বে আর ইন্টারনাল রয়ে গেল পেলভিক অর্গানগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে আমরা একটু দেখে নিই যে কী কী স্ট্রিম দেওয়া আছে, ব্রাঞ্চেস কী কী আছে। তাহলে সুপিরিয়র ভেসিক্যাল, সুপিরিয়র রেকটাল, মিডল রেকটাল, ইনফিরিয়র রেকটাল এবং ইউটেরাইন আর্টারি সবগুলোই হচ্ছে দেখে মনে হচ্ছে অ্যাট এ চান্স, অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে যেন পেলভিসেরই তো সাপ্লাই সব। আচ্ছা, এর মধ্যে আপনি তারপর নেক্সট কী করবেন, আপনার যদি ইন্টারনাল আর্টারি, ইলিয়াক আর্টারির সবগুলো ব্রাঞ্চ খুব মনে থাকে তাহলে তো একদম সহজেই দাগায় ফেলতে পারবেন। কিন্তু যদি একটু কনফিউশন থাকে তখন আপনি এক্সক্লুশন মেথডে যাবেন। এক্সক্লুশন মেথড আপনার কাছে কোনটা জানেন, যেমন পেলভিস এবং অ্যাবডোমেন। পেলভিস এবং অ্যাবডোমেনের একটা যে মার্জিন আছে ডেভেলপমেন্টালি, ডেভেলপ হতে হতে কিছু অর্গানে এসে এটা অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে সাপ্লাই চলে গেল আর কিছু সাপ্লাই চলে আসলো ইন্টারনাল আইলিয়াক আর্টারিতে। তাহলে অ্যাবডোমিনাল অ্যাওটা থেকে কোনগুলো সাপ্লাই দিচ্ছে সেগুলো যদি আপনি ভালোভাবে জানা থাকে তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারিগুলো বাকিগুলো হচ্ছে, কারণ অ্যাবডোমেন আমরা জানি যে অ্যাবডোমিনাল ব্লাড সাপ্লাই, অ্যাবডোমিনাল অ্যাওটার সবগুলো ব্লাড ব্রাঞ্চেসগুলো আমাদের বেশি মনে থাকে। একই সাথে আপনি যদি ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চগুলো একটু মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে আর কোনো কনফিউশন হবে না। তাহলে ইন্টারনাল আইলিয়াক আর্টারি আমরা আরেকটু দেখে নিই, এগুলোর নামগুলো খুব কনফিউশন হবে, সুপিরিয়র ভেসিক্যাল, ইনফিরিয়র ভেসিক্যাল কোনটা কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো একটু ক্ল্যারিফাই বসে যদি করে নেন তাহলে আমার মনে হয় আর কনফিউশন হবে না। তাহলে আমরা আপনাদের লেকচার শিটে আছে লেকচার 22 এর 5 নম্বর পেজে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চগুলো অবশ্যই দেখে নেবেন। সুপিরিয়র ভেসিক্যাল, অবটুরেটর, মিডল রেকটাল এবং ইনফিরিয়র ভেসিক্যাল, ইনফিরিয়র গ্লুটিয়াল। তাহলে এই 5টা আর ইন্টারনাল পুডেন্ডাল, এই 6টা যদি আপনারা একটু মনে রাখেন, আর পোস্টেরিয়র ডিভিশন থেকে আসে ইলিও লাম্বার, 2টা স্যাক্রাল। আচ্ছা, তাহলে আপনাদের সহজ হবে প্রশ্নগুলো অ্যান্সার করতে। সুপিরিয়র ভেসিক্যাল, তাহলে অ্যান্সার আছে, সুপিরিয়র ভেসিক্যাল দিচ্ছে। সুপিরিয়র রেকটাল কিন্তু ইন্টারনাল আইলিয়াক থেকে আসে না। মিডল রেকটাল আসছে আমরা দেখেছি, ইনফিরিয়র রেকটালও আসছে না। তাহলে সুপিরিয়র রেকটাল এবং ইনফিরিয়র রেকটাল এই দুইটা বাদ দিলে, এবং ইনফিরিয়র রেকটাল, রেকটাম যখন পড়বেন তখন আপনারা একটু কোরিলেট করে নেবেন যে সুপিরিয়র রেকটালটা কান ব্রাঞ্চ, তারপরে হচ্ছে সুপিরিয়র রেকটালটা হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিকের ব্রাঞ্চ, ইনফিরিয়র রেকটালটা আসছে পুডেন্ডাল আর্টারি থেকে। সুতরাং আমি একটু ছবি দেখাবো একটু পরেই, কিন্তু মাঝখানে যে মিডল আছে, মিডল রেকটাল যেটা আছে সেটা কিন্তু কনফিউজিং। মিডল রেকটালটা আবার ইন্টারনাল আইলিয়াক থেকে সাপ্লাই দিচ্ছে,
ইন্টারনাল আইলিয়াক থেকে পুডেন্ডাল সাপ্লাই দিচ্ছে, ইন্টারনাল আইলিয়াকের ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, সেই পুডেন্ডাল আর্টারি থেকেই আবার ঘুরে ফিরে ইনফিরিয়র রেকটাল ব্রাঞ্চ আসবে, এবং লাস্টলি ইউটেরাইন আর্টারিও ইন্টারনাল আইলিয়াক থেকে আসে। তাহলে আমরা একটু ব্রাঞ্চগুলো আরেকটু দেখে নিব এই ছবিটাতে, আরেকটু ক্লিয়ার হবে। কমন আইলিয়ার আর্টারি থেকে চলে গেল, কমন আইলিয়াক আর্টারি থেকে এক্সটার্নাল লিম্বে চলে গেল, এটা নিয়ে আমরা চিন্তা করব না, ইন্টারনাল আইলিয়াকে চলে আসলাম। তাহলে ইন্টারনাল আইলিয়াক থেকে আমরা দেখি পোস্টেরিয়র ডিভিশন এবং অ্যান্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশন থেকে ল্যাটারাল স্যাক্রাল গেল এবং সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি গেল। আচ্ছা, আর হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন যেগুলো আছে আমরা যেগুলো দেখলাম সেগুলোই অ্যান্টেরিয়রলি পেলভিক অর্গানগুলোকে সাপ্লাই দিচ্ছে। তাহলে একটা হচ্ছে সুপিরিয়র ভেসিকেল মানে ব্লাডারে সাপ্লাই দিচ্ছে, ইউটেরাইন আর্টারি মানে ইউটেরাসে সাপ্লাই দিচ্ছে, এবং রেকটাল আর্টারি যেগুলো পেলভিক অর্গান আছে মিডল রেকটাল, আর হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি। ইন্টারনাল পুডেন্ডাল থেকে আবার ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা রেকটাম, ব্লাডার এবং ইউটেরাস ইন কেস অফ ফিমেল, তাহলে আমরা ব্লাড সাপ্লাইটা মোটামুটি একটু বুঝে গেলাম। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, স্যাক্রাল প্লেক্সাস। স্যাক্রাল প্লেক্সাস থেকে প্রশ্নটা এসছে, একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন, একটু ডিপের প্রশ্ন বলা যায় এই সেন্সে, কারণ অ্যানাটমিতে আসলে ব্রাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস এগুলো পড়ার পরে অনেকেই স্যাক্রাল প্লেক্সাসটা খুব বেশি মনোযোগ দিয়ে পড়তে পারেন না, একটু প্রয়োজন আছে। স্যাক্রাল প্লেক্সাসে শুধু খুব ডিটেলস না জানলেও নার্ভ কী কী আসছে সেই জিনিসগুলো একটু দেখে নিলেই চলবে। তাহলে আমরা এটার অ্যান্সারটা একটু দেখি যে সুপিরিয়র, এটা আসলে মুখস্থর মতো অনেকটা, নার্ভ কোনগুলো স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে, খুব বেশি নার্ভ নাই, এগুলো একটু দেখে নিতে হবে। ওই যে আমরা চিন্তা করলাম যে স্যাক্রাল নার্ভ থেকে কোনগুলো আসতেছে, একটু যদি চিন্তা করি, সুপিরিয়র গ্লুটিয়াল, সায়াটিক এবং পুডেন্ডাল নার্ভ, এই তিনটা হলো কি মেইন নার্ভ। তাহলে আমরা একটু ছবিটা যদি দেখি আরেকবার, ছবি আমি তো আগেই বলেছি যে ছবি আসলে কথা বলে, ছবিটা আপনারা যদি বারবার ছবি দেখেন অ্যানাটমিতে, অ্যানাটমি অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, ছবিটার মধ্যে একদম নার্ভ মানে যেগুলো রুটগুলো দেখা যাচ্ছে, এই রুটগুলোর দেখা যাচ্ছে এবং এই ব্রাঞ্চেসগুলো। তাহলে এইটা আপনারা লেকচার শিটেও আছে, এবং পরবর্তীতে যদি প্রয়োজনও হয় আপনাদেরকে আমাদের অফিস থেকে যোগাযোগ করে দিয়ে দেওয়া হবে। এই ছবিগুলো যদি আপনারা একটু কাল্টিভেট করবেন, বারবার একটু দেখতে হবে, বারবার না দেখলে আসলে এই ছবিগুলো মনে থাকবে না। শুধু নার্ভগুলোর নাম আমি একবার আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখলে বারবার মনে থাকবে। ওপর থেকে আসছে হচ্ছে লাম্বার প্লেক্সাসে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র যে ডিভিশনগুলো আছে এগুলো আসলো, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আমরা জানি স্যাক্রাম পোস্টেরিয়র পার্ট অফ দ্য পেলভিস, তাহলে পেলভিসে আসলে ওখানে গ্লুটিয়াল রিজিয়ন আছে। সো আমাদের একটু খেয়াল করে নিতে হবে যে সুপিরিয়র এবং ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ তো থাকারই কথা। তারপরে পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এবং পরবর্তীতে আমাদের সায়াটিক নার্ভ, কমন পেরোনিয়াল এবং টিবিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল এবং টিবিয়াল কিন্তু সরাসরি স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে না, এরা আসছে আমরা দেখলাম যে সায়াটিক নার্ভ থেকে, সায়াটিক নার্ভের ব্রাঞ্চিং আউট হয়ে তারপরে এই কমন পেরোনিয়াল এবং টিবিয়াল নার্ভ যেগুলো লোয়ার লিম্বে সাপ্লাই দেয়। কিন্তু সায়াটিক নার্ভটা কিন্তু স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে, এবং ইনফিরিয়র মিডিয়াল পুডেন্ডাল প্লেক্সাসে কিছু ব্রাঞ্চেস যাবে, ইনফিরিয়র মিডিয়াল ক্লোনিয়াল নার্ভ আছে, এবং টু অবটারেটর গ্যামেলাস সুপিরিয়র মাসলস। এগুলো খুব নাম জানার দরকার নেই, কিন্তু সায়াটিক নার্ভ, পুডেন্ডাল নার্ভ এবং সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র গ্লুটিয়াল, এই চারটা নাম আপনাদেরকে একটু মনে রাখতে হবে অবশ্যই। সায়াটিক, পুডেন্ডাল এবং ইনফিরিয়র অ্যান্ড সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এই চারটা আপনাদেরকে একটু ইনফিরিভলি মনে রাখতে হবে, এই চারটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তাহলে নিশ্চয়ই অনেক তথ্য দিচ্ছি, একটু ফলো করতে হবে, আপনারা নিশ্চয়ই পারবেন। আমরা চলে আসি নেক্সট প্রশ্নে, মাস্কুলার সাপোর্ট অফ ইউটেরাস। কী কী সাপোর্ট আছে ইউটেরাসে? কিন্তু শুধু মাস্কুলার সাপোর্ট আছে তাই না, ইউটেরাস কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল একটা অর্গান ফিমেল জেনিটাল সিস্টেমের। সুতরাং এই বিশেষ করে যারা গাইনোকোলজিতে পরীক্ষা দেবেন তাদের জন্য তো এই প্রশ্নটা বারবার আসবেই, সুতরাং এটা জানাটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা ব্রড সেন্সে একটু যদি চিন্তা করি যে ইউটেরাস পেলভিসের মধ্যে কিভাবে ফিক্স থাকবে, একটু যদি চিন্তা করি, একটা তো বললাম যে লিগামেন্টসের মধ্যে কিন্তু ব্রড লিগামেন্ট আসবে, আমরা দেখি যে সেকেন্ডারি সাপোর্টসের মধ্যে ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস আছে, কিন্তু প্রাইমারি সাপোর্ট, মেইন সাপোর্টের মধ্যে কি থাকবে? ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে যে মাসল, 3 রকমের মাসল দিয়ে এই জিনিসটা, পেরিনিয়ামের মধ্যে
পেলভিসের মধ্যে এবং পেরিনিয়ামের সাথে। একটু চিন্তা করেন, পেলভিসের মধ্যে এবং নিচে আছে পেরিনিয়াম, এই পেরিনিয়ামের সাথে ইউটেরাসটা বসে থাকবে। তাহলে কিভাবে থাকবে? তিনটা মাসল, প্রাইমারি সাপোর্ট, বেশ কিছু সাপোর্টের ছোটোখাটো সাপোর্টের মাধ্যমে এটা পেলভিসে ফিক্স থাকবে, কিন্তু আমরা প্রথম 1 নম্বর সাপোর্ট যদি বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে পেলভিক ডায়াফ্রাম বা মাসল। পেলভিক ডায়াফ্রাম ফর্ম করে কে? নেক্সট প্রশ্ন আসতে পারে। এটার জন্য আমরা জানি যে লিভেটার অ্যানি খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। পেলভিক ডায়াফ্রামের একটা বড় পার্ট হচ্ছে লিভেটার অ্যানি মাসলটা। তাহলে পেলভিক ডায়াফ্রাম একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। পেরিনিয়াল বডি হচ্ছে সেই পয়েন্ট যেখানে এই মাসলগুলো একসাথে ইনসারশন নেয়, একসাথে ফিউজড হয়ে ইনসারশন নেয়, অনেকটা লিভার বা পুলির মতো কাজ করে। এবং ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাহলে এই যে জিনিসগুলো পেলভিক ডায়াফ্রাম থেকেই কিন্তু অ্যান্টেরিয়রলি ইউরোজেনিটাল ডায়াফ্রামটা ফর্ম করছে। তাহলে অ্যানাটমিগুলো আপনারা আরেকটু ডিটেলে জেনে নেবেন আরেকটু ভালোভাবে। তাহলে আমরা এবার প্রশ্নে চলে যাই। প্রশ্নের ফার্স্টে বলা আছে পেলভিক ডায়াফ্রাম, তাহলে এটা তো আমরা এখন জানি, সহজ, এটা ট্রু হবে। ব্রড লিগামেন্ট মাসেলের মধ্যে পড়ছে না, কিন্তু ব্রড লিগামেন্ট যদি না দিয়ে শুধু বলা হতো যে হুইচ আর দ্য সাপোর্টস অফ ইউটেরাস, তাহলে কিন্তু ব্রড লিগামেন্ট ট্রু হতো। আচ্ছা, তাহলে লেভেটার অ্যানাইয়ের কথা বলা হয়েছে। লেভেটার অ্যানাই একটু আগে বললাম যে আসলে পেলভিক ডায়াফ্রাম এবং ইউরোজেনিটাল ডায়াফ্রামের সাথে মেইন ফর্মেশনই হচ্ছে লেভেটার অ্যানাইয়ের মাধ্যমে। তাহলে এটাকে অবশ্যই ট্রু দিতে হবে। এবং ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টটা আসলে মাসলের মধ্যে ফাইব্রোমাস্কুলার অংশে, সেখান থেকে সেই অর্থে আসতে পারে। আমরা জানি যে ফাইব্রোমাস্কুলার আর মেকানিক্যাল প্রাইমারি, এর মধ্যে দেখেন যে 3 নম্বরের ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টটা আছে, সুতরাং এটা আমরা ওই অর্থে দিতে পারি। এবং ইউরোজেনিটাল ডায়াফ্রামটাও আমরা পেয়েছি যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং পেলভিক ডায়াফ্রাম এই দুটোই কিন্তু মেজর রোল প্লে করে ইন কেস অফ সাপোর্ট অফ দ্য ইউটেরাস। তাহলে এই টপিকটা আপনাদের খুব ভালোভাবে পড়তে হবে। এই টপিক থেকে সাধারণত ইনভেরিয়েবলি প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে, বিশেষ করে এফসিপিএস গাইনোকোলজিতে। তাহলে আমরা নেক্সট চলে যাই রেকটামে। কোয়েশ্চেন নাম্বার 20 রেকটাম থেকে প্রশ্ন এসছে। তাহলে স্ট্রিম নাম্বার এতে বলা আছে যে লাইন বাই স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। আপনারা হিস্টোলজি থেকেই জানেন যে আসলে অ্যানাল ক্যানাল বা এই পর্যন্ত পুরো জিআইটি সিস্টেমের কোথায় কোন লাইনিং, এটা আপনারা খুব সহজেই পারেন। এবং লাইন বাই স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এটা তো অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন এটা ফলস হবে। লাইন বাই স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাও কি ট্রু? নো, এটাও ট্রু না। তাহলে ডেভেলপস ফ্রম দ্য হাইন্ডগার্ড রেকটাম, এবং হাইন্ডগার্ড থেকে রেকটাম কিন্তু হাইন্ডগার্ডেরই একটা পার্ট। এবং আলটিমেটলি আমরা জানি যে নো অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা। আরেকটা বলা আছে পিকা সার্কুলারিস। এই দুইটা জিনিস আসলে রেকটামের সাথে রিলেটেড কি না? হ্যাঁ, অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা অ্যাজ এ হোল আপনারা জানেন যে লার্জ ঘাটের সাথে রিলেটেড। রেকটাম কিন্তু লার্জ ঘাটের একটা পার্ট, নট পার্ট অফ স্মল বাওয়াল। আর প্লিকা সার্কুলারিস ইজ আ পার্ট অফ স্মল বাওয়াল। তাহলে আমরা একটু ছবিটা যদি একটু দেখে নিই, তাহলে কোনগুলোকে আমরা অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা এবং কোনগুলো, তাহলে আমরা একটু দেখে নিই যে অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা এবং প্লিকা সার্কুলারিস কোনটা কী ধরনের দেখতে এবং কোথায় থাকে। একটু ছবি যে বললাম, ছবি কথা বলে, এই ছবিগুলোই আপনাদের মেমোরিতে থেকে যাবে। একটু যদি দেখে নেন, এটা একটা লার্জ গার্ডের ট্রান্সেকশন। লার্জ গার্ডের একটা ছবিতে এই যে হলুদ এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো ইনভেরিয়েবলি আসলে লার্জ গার্ডকে আইডেন্টিফাই যখন করার, মানে আমরা যখন গাট অ্যাবডোমেন ওপেন করি এবং গাটকে দেখতে থাকি, তখন আমরা এই অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা একটা বড় ইন্ডিকেটর, এটা লার্জ গাট, এটা বোঝার জন্য। আচ্ছা, এর সাথে আরও কিছু আছে, যেমন এটা হচ্ছে টিনিয়া কোলাই। আর অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা তাহলে রেকটামে কিন্তু থাকছে, যেহেতু লার্জ গাটের পার্ট। কিছু অংশে রেকটাম কিন্তু পুরো লেন্থটা জুড়েই যে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা পাওয়া যায় তা না। আচ্ছা, আর আমরা এবার একটু বাম সাইডের ছবিটা যদি দেখি, প্লিকা সার্কুলারিস, এটা দেখেন যে আমরা জানি যে ভিলাই থাকে ইন্টেস্টিনাল, বিশেষ করে জেজুনামে যে ভিলাইগুলো থাকে, মিউকোজাল ফোল্ডগুলো থাকে,
এই মিউকোজাল ফোল্ডের ভিতরে আমরা যদি আরেকটু মাইক্রোস্কোপিক্যালি জুম ইন করি তাহলে দেখা যাবে যে ছোট ছোট প্লিকা সার্কুলার শেপড কিছু ফোল্ডিং মাইক্রো ফোল্ডিং থাকবে। এই ফোল্ডিংগুলোকে আমরা এটা যদি ট্রান্সেকশন দেখি, আমরা যদি ট্রান্সলেট করে ভিডিও মাইক্রোস্কোপিক্যালি জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে প্লিকা সার্কুলারিসগুলো, একটু ছবিতে দেখি যে প্লিকা সার্কুলারিস এগুলো হচ্ছে আরও ভিলাইয়ের মধ্যেও আরও বেশি ফোল্ডিং। এর মেইন ফাংশন প্লিকা সার্কুলারিস ভিলাই এগুলো সবগুলো মিলে আসলে সারফেস এরিয়াটাকে বড় করছে অ্যাবজর্পশনের জন্য, মোর অ্যাবজর্পশন। যত বেশি সারফেস বাড়বে ওই জেজুনামের অংশটায় ততই বেশি অ্যাবজর্পশন হবে মাইক্রোনিউট্রিয়েন্ট, ফুড পার্টিকেলস, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্পশন সহজ হবে। সুতরাং প্লিকা সার্কুলারিস আমরা পাবো হচ্ছে স্মল বাওয়ালে এবং অ্যাপেন্ডিসিস এপিপ্লয়িকা আমরা পাচ্ছি লার্জ গাটে। আমরা নেক্সট চলে আসি স্ট্রাকচারস এট দ্য মিডিয়াল সারফেস অফ দ্য রাইট লাং। তাহলে রাইট লাংয়ের মিডিয়াল সারফেস মানে মিডিয়াস্টিনাল সারফেসে কী কী থাকতে পারে? এটা থোরাক্সের প্রশ্ন। এটা ইনভেরিয়েবলি আসলে এই জায়গাটা ওই হাইলার রিজিয়ন বা মিডিয়াস্টিনাল এরিয়াটা রাইট লাংয়ের রিলেশনগুলো আপনাদের একটু ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে আমরা একটু ছবি দেখি। ছবিতেই আমরা দেখতে পাবো যে কী কী আসলে রাইট লাংয়ের মিডিয়াল সারফেসের কী কী রিলেশন আছে। আমরা দেখি যে ফ্রেনিক নার্ভ, অ্যাজাইগাস ভেইন এবং কার্ডিয়াক ইমপ্রেশন তো থাকবেই। ফ্রেনিক নার্ভ, অ্যাজাইগাস ভেইন, ভেগাস এবং ইসোফেগাস, এই চারটা জিনিস আপনারা যদি একটু মনে রাখতে পারেন আমার মনে হয় আপনাদের জন্য মেমোরাইজেশনটা সহজ হবে। নিমোনিক্স আছে বিভিন্ন ধরনের। তো আমরা অ্যাজাইগাস ভেইন মেইন স্ট্রাকচার রাইট লাং এবং যদি মিডিয়াস্টিনাল সারফেস বা মিডিয়াল সারফেস চিন্তা করি তাহলে এই কয়টা স্ট্রাকচার আপনাদেরকে একটু মনে রাখতে হবে। অ্যাজাইগাস ভেইন, তারপর হচ্ছে যে হার্টের ইমপ্রেশন তো দুই পাশেই থাকবে, লেফট এবং রাইট দুই পাশে। তাহলে মেইন একটু ডিফারেন্ট যেটা আছে সেটা আমরা একটু মনে রাখবো যে অ্যাজাইগাস ভেইন, ভেগাস নার্ভও দুই পাশেই থাকবে, ফ্রেনিক নার্ভও থাকবে এবং কার্ডিয়াক ইমপ্রেশন। এই জিনিসগুলো আমরা যদি একটু জানি। এবং আরেকটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভার সাথেও রিলেশন আছে কিছু অংশ। নিচের দিকে যখন ইনফিরিয়র ভেনা কেভা অ্যাবডোমেন থেকে থোরাক্সে এন্টার করবে তখন কিছু অংশ রাইট লাংয়ের সাথে রিলেটেড থাকবে। তাহলে আমরা একটু দেখি প্রশ্নের স্ট্রিমগুলো কী কী আসছে। সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভারও কিছু অংশ কিন্তু যখন সুপিরিয়র ভেনা কেভাটা ড্রেন করবে হচ্ছে রাইট লাংয়ে তখনও কিন্তু রাইট লাংয়ের সাথে তখন রাইট লাংয়ের সাথে রিলেশনে থাকবে মিডিয়াল সারফেসে। লোয়ার পার্ট অফ দ্য বোথ ব্রাকিওসেফালিক ভেইন, বোথ পার্ট থাকবে না, শুধুমাত্র রাইট ব্রাকিওসেফালিক ভেইনটা থাকবে। অ্যাজাইগাস ভেইন আমরা দেখলাম যে হ্যাঁ এটা ট্রু। ইসোভেগাস, হ্যাঁ এটাও ট্রু, ইসোভেগাস থাকবে। এবং পালমোনারি ট্রাঙ্ক সাধারণত থাকে না, লেফট পালমোনারি ভেইনটা থাকবে, পালমোনারি আর্টারিটা থাকবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে আসি ট্রাকিয়া নিয়ে ইনভেরিয়েবলি বারবার প্রশ্ন আসে, বিশেষ করে এফসিপিএস, ইএনটি, সার্জারি এই পরীক্ষাগুলোতে ট্রাকিয়া থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে আমরা একটু দেখে নিই স্ট্রিমগুলো কী কী আছে। এটা আপনাদের লেকচারেও আছে, ট্রাকিয়া সম্বন্ধে লেকচারে যে টপিকগুলো দেওয়া আছে, যে কথাগুলো লেখা আছে এগুলো পড়লেই হবে, খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। ট্রাকিয়া থেকে ফার্স্টে বলা আছে লেন্থ অ্যাবাউট 25 সেন্টিমিটার। আমরা জানি ট্রাকিয়ার লেন্থ আমরা যদি দেখি একটু যে এত বেশি না, 10 to 15 সেন্টিমিটার সাধারণত ট্রাকিয়ার লেন্থ হয়ে থাকে। তারপরে আমরা চলে আসি যে দ্য আপার এন্ড অফ দ্য ট্রাকিয়া লাইজ অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ অপোজিট দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টেব্রা। ফার্স্ট সার্ভাইকাল ভার্টেব্রা আসলে অনেক আপারে, এটা কিন্তু ট্রাকিয়াটা আমরা জানি যে আরেকটু নিচ থেকে শুরু করে ল্যারিংসের শেষে। তাহলে ট্রাকিয়াটা আমরা দেখি যে অ্যাবাউট 6th সার্ভাইকাল ভার্টেব্রা থেকে শুরু হয়। তাহলে সার্ভাইকাল 6 থেকে ট্রাকিয়ার স্টার্ট করে, তাহলে এটাও ফলস হচ্ছে 10 to 15 সেন্টিমিটার। তারপরে আমরা নেক্সট স্ট্রিমে চলে যাই। ওভার মোস্ট অফ ইটস লেন্থ দ্য ট্রাকিয়া লাইজ ইন দ্য মিডিয়ান প্লেন বাট নিয়ার দ্য লোয়ার এন্ড ইন ডেভিয়েটস স্লাইটলি টু দ্য রাইট। তাহলে রাইট লাংয়ের দিকে একটু ডেভিয়েশন হয়, এটা আমরা জানি, এটা অ্যানাটমিক্যাল একটা ভেরিয়েশন, এটা নর্মাল অ্যানাটমি, তাহলে এটা ট্রু। তারপরে ওয়াল ইজ সাপোর্টেড বাই আ কার্টিলেজিনাস স্কেলেটন ফর্ম বাই কমপ্লিট সি শেপড রিং। কমপ্লিট যদি হয়ে যায় একটা রিং তাহলে তো সি শেপড হলো না। আমরা জানি যে সি শেপড ট্রাকিয়াল যে রিংগুলো আছে সেগুলো সি শেপড, কার্টিলেজটা থাকে সি আর পিছনে ফাইব্রোমাস্কুলার অংশ, এই দিয়ে পুরো কমপ্লিট হয়। কিন্তু পুরোটাই যদি কার্টিলেজিনাস হতো তাহলে ও শেপড হয়ে যেত, নট সি শেপড।
দিস ইজ সি শেপ, ট্রাকিয়া কিন্তু সি শেপ থাকে, যেই কারণে ব্রঙ্কোস্প্যাজমের জন্য ট্রাকিয়ার ডায়ামিটারটা কম বেশি হয়। ট্রাকিয়ার যদি ফুললি কার্টিলেজিনাস একটা অর্গান হতো, যদি ট্রাকিয়াল টিউবটা পুরোটা এরকম ও শেপড কার্টিলেজিনাস, পুরোটাই কার্টিলেজ দিয়ে ফর্ম হতো, তাহলে এটা ডায়ামিটারটা কমা বাড়া করা যেত না। কিন্তু সি শেপড হওয়াতে, পেছনে মাসল থাকাতে, এই জিনিসগুলো ব্রঙ্কোস্প্যাজম যেটাকে আমরা বলি, সেই জিনিসটার মেকানিজমটা কিন্তু ফিজিওলজিটা সম্ভব হচ্ছে সি শেপড কার্টিলেজিনাস যাতে ফিক্স থাকে, এবং পেছনের ওয়ালটা পোস্টেরিয়র যে ফাইব্রোমাস্কুলার অংশটুকু আছে সেগুলোকে কমা বাড়া করে ট্রাকিয়ার ডায়ামিটারটাকে বড় ছোট করা যায়। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। সুতরাং এই স্ট্রিমটা, এটা বেসিক থেকে একটু কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন, এই জিনিসটা যদি জানা থাকে, এই ছবি দুটো একটু মনে রাখলেই এটা কিন্তু রং, দিস ইজ নট রাইট। তাহলে কমপ্লিট রিং এখানে ফর্ম হবে না, সি শেপড ফর্ম হবে, এবং শুধুমাত্র অ্যান্টেরিয়র পোর্শনটুকুতে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে কন্টেইনস ট্রান্সভার্সলি অ্যারেঞ্জ স্কেলেটাল মাসল নোন অ্যাজ দ্য ট্রাকিয়ালিস। এটা কিন্তু স্কেলেটাল মাসল না। ট্রাকিয়ালিস মাসলকে, ট্রাকিয়াতে যে মাসলগুলো থাকছে, এই মাসলগুলোকে কি আমরা ভলান্টারিলি মুভ করতে পারি? না, পারি না। স্কেলেটাল মাসলের কিন্তু একটা ডেফিনেশনে বাই ক্রাইটেরিয়া আছে যে স্কেলেটাল মাসল যদি হতে হয় তাহলে এটাকে ভলান্টারি মুভমেন্টের মধ্যে আমাদের আনতে হবে। ভলান্টারি মুভমেন্ট যে মাসলগুলো করতে পারি না সেটা স্কেলেটাল মাসল হবে না। এই বেসিক প্রিন্সিপালটা থেকে যদি আপনারা একটু মনে রাখেন তাহলে এই জিনিসটার, এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, এই ট্রিকের জায়গাগুলো আপনারা তাহলে পয়েন্ট আউট করতে পারবেন। এগুলো হচ্ছে বেসিক নলেজগুলো একটু একটু করে যখন পড়বেন, আস্তে 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 অ্যাকুমুলেট হতে থাকবে, এবং অল্প অল্প করে যখন মনে রাখবেন তখন একটা সময় গিয়ে আপনাদের এই ছোট ছোট জায়গাগুলো, অল্প অল্প চেঞ্জগুলো স্ট্রিমের খুব সহজে চোখে পড়বে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চেসগুলো বলা হয়েছে। সাধারণত অ্যাবডোমিনাল অ্যাওর্টা আমরা ভালো করে পড়ি, কিন্তু ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা আমরা জানি। থোরাসিক অ্যাওর্টার আবার দুইটা পার্ট, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিংয়ের পার্টগুলোও আমরা বেশ ভালো করে পড়ি, ডিসেন্ডিং আর পড়া হয় না। ডিসেন্ডিং একটু উপেক্ষিতই থাকে। তাহলে আমরা একটু একটা ছবি দেখলে আসলে আপনারা পারবেন। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার ব্রাঞ্চগুলো আপনারা যদি একটু দেখেন, অ্যাটিপিক্যাল ব্রাঞ্চ, কোনো মেজর কিছু না, কিন্তু পেরিকার্ডিয়াম, ইসোফেগাস, ব্রঙ্কিয়াল এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে মিডিয়াস্টিনামে যে অর্গানগুলো আছে, হার্ট, লাং, ট্রাকিয়া ব্রঙ্কাস মানে লাংয়ের অংশ, এবং হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মানে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য থোরাক্স, এই চারটা জায়গায় সাপ্লাই যে ব্রাঞ্চগুলো আছে ডিসেন্ডিং থোরাসিক এওটা থেকে সাপ্লাই যাচ্ছে। অ্যাসেন্ডিং এওটা আমরা জানি যে চলে গেল হেড নেকের সাপ্লাই দেওয়ার জন্য, আপার লিম্বের সাপ্লাই দেওয়ার জন্য মেজর, কিন্তু তাহলে অ্যাবডোমিনের পেছনের অংশ পোস্টেরিয়র থোরাসিক ওয়াল এবং হার্ট, লাং এই অর্গানগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য ডিসেন্ডিং থোরাসিক এওটা কাজ করবে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টের উপর বেস করে আপনি যদি প্রশ্নগুলোতে চলে আসেন তাহলে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, হ্যাঁ ট্রু, আমরা জানলাম। তারপর হচ্ছে দ্য সাবকোস্টাল আর্টারি অন ইচ সাইড। সাবকোস্টাল আর্টারি আমরা জানি যে পোস্টেরিয়র যে ট্রিবিউটারিগুলো আছে পোস্টেরিয়র থোরাসিক ওয়াল থেকেই সাধারণত সাপ্লাই আসে। সাবকোস্টাল রিজিয়ন, দ্যাট মিন্স কোস্টাল মার্জিনের নিচে, ডায়াফ্রামের নিচে যে সাপ্লাই। তারপরে আমরা লেফট ব্রঙ্কিয়াল আর্টারি, হ্যাঁ এটাও পেয়েছি আমরা, লাংয়ে সাপ্লাই দিচ্ছে। ইসোফেজিয়াল ব্রাঞ্চেস, হ্যাঁ এটাও পেয়েছি, ইসোফেগাসকে সাপ্লাই দিচ্ছে। এবং করোনারি আর্টারি আসলে ডিরেক্টলি আমরা জানি যে অ্যাসেন্ডিংয়ে ওটা থেকে বের হয়। করোনারি আর্টারির সাপ্লাইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ভাস্ট, এই কারণে করোনারি আর্টারি, এবং খুব নিয়ার অ্যাবাউট এওটা থেকে। এওটাটা যখন অরিজিন করলো হার্ট থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে, তার পরপরই কিন্তু অ্যাসেন্ডিং এওটা থেকে করোনারি আর্টারিগুলো সাপ্লাই দিচ্ছে। তবে পেরিকার্ডিয়াল যে ব্রাঞ্চগুলো আছে, আমরা একটু আগেও পড়েছি, পেরিকার্ডিয়াল যে ব্রাঞ্চগুলো আছে সেই পেরিকার্ডিয়াল ব্রাঞ্চগুলো কোথা থেকে সাপ্লাই দেয়? এই ডিসেন্ডিং থোরাসিক এওটা থেকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে চারটা পয়েন্ট আপনারা একটু মনে রাখতে হবে: পেরিকার্ডিয়াল এবং ইসোফেগাস, ব্রঙ্কাস এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল, এই চারটা রিজিয়নে যখন সাপ্লাইয়ের কথা আসবে তখন আমরা ডিসেন্ডিং থোরাসিক এওটার কথা চিন্তা করব। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসি। 24th, রাইট করোনারি আর্টারি কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? এটা আসলে আপনার রাইট অ্যান্ড লেফট দুইটাই একটু কম্বিনেশন করে এরিয়াগুলোকে একটু ভাগ করে নিতে হবে। একটু যদি এরিয়াগুলোকে ভাগ করে নেন, আপনাদের লেকচার শিটেও আছে এটা, তাহলে আপনার জন্য প্রশ্নটা বোঝা এবং অ্যান্সার করা সহজ হবে।
এটা আসলে খুব বেশি ডিটেলসে যাওয়া বা মুখস্থ করা ছাড়া খুব বেশি উপায় নাই, একটু যদি চিন্তা করেন তাহলেই আপনারা পেয়ে যাবেন। আমরা একটু ছবি দেখি যে সাপ্লাই করোনারি আর্টারি কাকে কাকে দিচ্ছে। তো রাইট করোনারি আর্টারির কথা যেহেতু হচ্ছে, রাইট হার্টের কথা তো আসবেই, তাহলে ফার্স্টে আমরা অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামকে দিয়ে দিব। রাইট অ্যাট্রিয়ামের কথা চিন্তা করবো না, রাইট অ্যাট্রিয়ামকে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে। তাহলে ভেন্ট্রিকলের কথায় আসি, মোস্ট পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, মোস্ট পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম গেল, এবার রাইট ভেন্ট্রিকলের কথায় আসি। রাইট ভেন্ট্রিকলের বেশিরভাগই অংশ ও দিবে, কিন্তু অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, রাইট অ্যাট্রিয়ামের রাইট করোনারি আর্টারির কথা বলতে গেলে দুইটা কথা আপনাকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনি রাইট করোনারি আর্টারি যদি চিন্তা করেন, দুইটা কথার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি রাইট সাইডের কথা চিন্তা করবেন, এবং দুই নম্বর হচ্ছে একটু পোস্টেরিয়রলি চিন্তা করবেন। ডান সাইড এবং একটু পেছনের দিক যে অংশগুলো আছে হার্টের, সেই জায়গাগুলোতেই রাইট অ্যাট্রিয়াম সাধারণত সাপ্লাই দিয়ে থাকে। তাহলে এক নম্বর আমরা দেখলাম রাইট অ্যাট্রিয়ামের রাইট সাইডে আছে, তাহলে রাইট অ্যাট্রিয়াম আসলো। রাইট ভেন্ট্রিকলকেও বেশিরভাগ সাপ্লাই দিবে, কিন্তু সামনের দিকের অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ যেটুকু আছে ওইটুকু বাদে, তাহলে ও সাধারণত পোস্টেরিয়রলি দিচ্ছে। তাহলে সামনের দিকটুকুকে লেফটকে দিয়ে দিছে। A little portion of left ventricle adjacent to posterior interventricular groove। তাহলে ওই যে বললাম posterior যদি চিন্তা করেন তাহলে রাইট করোনারি আর্টারির কথা মাথায় থাকবে। তাহলে রাইট সাইড এবং পোস্টেরিয়রলি এই দুইটা পয়েন্ট, কি পয়েন্ট যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় রাইট অ্যাট্রিয়ামটা আপনাদের জন্য সহজ হবে। রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারির ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিট, লেফট সাইড অ্যান্টেরিয়র, লেফট সাইড অ্যান্ড অ্যান্টেরিয়র, এটা চিন্তা করলে লেফট করোনারি আর্টারির সাপ্লাইটা পেয়ে যাব। তাহলে নেক্সট হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যাডজেসেন্ট টু দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। ওই যে বললাম পোস্টেরিয়র ওয়ার্ডটা মনে রাখতে হবে। আর হোল অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেম অফ হার্ট এক্সেপ্ট লেফট ব্রাঞ্চ অফ এভি বান্ডেল। এভি বান্ডেল ছাড়া বাকি পুরো সিস্টেম, আপনারা জানেন যে এভি বান্ডেলের লেফট ব্রাঞ্চ ছাড়া, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেলের লেফট ব্রাঞ্চ ছাড়া পুরোটাই কিন্তু রাইট হার্টের সামনে দিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি একটু ছবিটা দেখেন তাহলে আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। তাহলে পুরো conductive system of the heart relies on the right coronary artery. This is invariably very very important. তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি যে রিগার্ডিং দ্য কোর্স অফ ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের কোর্সের মধ্যে কি কি আমরা কোর্সটা আমাদের একটু জানতে হবে। তাহলে একটু যদি কোর্সটা দেখে নিই তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। একটু ছবিটা দেখি, ছবিটা আপনাদের লেকচার থেকেই নেওয়া। তাহলে কোর্সের মধ্যে ল্যাটারাল বর্ডার অফ দ্য স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসল, স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসেল ল্যাটারাল বর্ডার দিয়ে সাধারণত ও সার্ভাইকাল রিজিয়ন থেকে থোরাক্সে এন্টার করে। সার্ভাইকাল 3, 4, 5 কম্বাইন হয়ে লেফট অ্যান্ড রাইট ফ্রেনিক নার্ভ তৈরি হলো, এবং ফ্রেনিক নার্ভ প্রথমেই নেক থেকে থোরাক্সে এন্টার করছে কিভাবে, স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসেল, এখানে সার্ভাইকাল ফার্স্ট রিবের পাশে স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসেল থাকে, সেখানকার ল্যাটারাল বর্ডার দিয়ে। তারপর বিনিথ দ্য প্রিভার্টেব্রাল ফাসা, প্রিভার্টেব্রাল ফাসার নিচ দিয়ে আসবে এবং ইন্টারভেন্স বিটুইন দ্য সাবক্লাভিয়ান আর্টারি বিহাইন্ড অ্যান্ড করসপন্ডিং ভেইন ইন ফ্রন্ট। তার মানে ফ্রেনিক নার্ভটা যদি আমি উপর থেকে চিন্তা করি তাহলে এর সামনে থাকবে ভেইন, সাবক্লাভিয়ান ভেইন, এবং পিছনে থাকবে সাবক্লাভিয়ান আর্টারি, মাঝখানে ফ্রেনিক নার্ভ নেক থেকে ভিতরের দিকে যাবে। ঠিক আছে, এই তথ্যটা আসে, স্ট্রিমটা বারবার আসে, সুতরাং একটু মনে রাখতে হবে যে সাবক্লেভিয়ান ভেইনটা বেশি থাকে, ভেইনটা সামনে থাকবে অ্যান্টেরিয়রলি এবং পিছনে থাকবে আর্টারি। এটার একটা বেসিক কনসেপ্ট যদি আপনি একটু মনে রাখতে পারেন যে সাধারণত ভেইন ন্যাচারালি কেন সামনে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ভেইনগুলোর ইনজুরি আর্টারিয়াল ইনজুরির চেয়ে অনেক বেশি, মানে আর্টারিয়াল ইনজুরি অনেক বেশি লিথাল হতে পারে মর্টালিটির জন্য বা একজন ট্রমার জন্য, সব কিছু ক্ষেত্রে। এই জন্য আর্টারিটা সাধারণত একটা ডিপ স্ট্রাকচার, যত ডিপ ফাসা আছে ডিপ ফাসার নিচে থাকে হচ্ছে আর্টারি, আর ভেইনগুলো সুপারফিশিয়ালি থাকে। সো আমরা ওইভাবে যদি একটু মাথায় রাখি ইন জেনারেল যে ভেইন, সাবক্লেভিয়ান ভেইনটা সামনে থাকছে আর পেছনের দিকে থাকবে সাবক্লেভিয়ান আর্টারিটা। এবং ইন ফ্রন্ট অফ দ্য লাং রুট, আমরা জানি লাং রুট মানে মিডিয়াস্টিনাল সারফেস, মিডিয়াল সারফেসের একটা রিলেশন কিন্তু ফ্রেনিক নার্ভ।
সুতরাং আমরা একটু সলভে চলে আসি যে বোথ নার্ভ পাসেস থ্রু মেজর ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম পার করে না, ফ্রেনিক নার্ভের ডায়াফ্রাম পর্যন্তই সাপ্লাই, ডায়াফ্রামের চেয়ে এটা আসলে থোরাক্স পর্যন্ত যে অ্যাবডোমেন পর্যন্ত ফ্রেনিক নার্ভ সাধারণত যায় না, ভেগাস যায়। এটা একটা কনফিউশন থাকতে পারে ভেগাসটা নিয়ে, সো এটা আপনাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। রাইট ফ্রেনিক নার্ভ পায়াসেস দ্য ডায়াফ্রাম, না ওই যে বললাম যে একই কথা বারবার ঘুরে ফিরে আসছে যে রাইট আর লেফট বলে কথা না, ফ্রেনিক নার্ভ ডায়াফ্রাম সাধারণত পায়াস করে না। পাসেস ইন ফ্রন্ট অফ সাবক্লেভিয়ান ভেইন, তাহলে আমরা একটু আগে দেখলাম যে সাবক্লেভিয়ান ভেইনের সামনে দিয়ে তো ফ্রেনিক নার্ভ যাচ্ছে না, ফ্রেনিক নার্ভ সাবক্লেভিয়ান ভেইনের পিছন দিয়ে যাচ্ছে, তাহলে স্ট্রিমটা ফলস হচ্ছে। নেক্সট হচ্ছে পাসেস বিহাইন্ড দ্য লাং রুট, লাং রুটেও আমরা বললাম যে অ্যান্টেরিয়রলি যাবে ফ্রেনিক নার্ভ, মানে লাং রুটটার যদি আমরা মিডিয়াল সারফেস চিন্তা করি একটা লাংয়ের, তাহলে এটা যদি লাং রুট হয় অ্যান্টেরিয়রলি ফ্রেনিক নার্ভটা ডায়াফ্রাম পর্যন্ত যাবে, দিস ইজ দ্য ডায়াফ্রাম, এখানে ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রাম পর্যন্ত আসার জন্য সামনে দিয়ে যাবে, লাং রুটের অ্যান্টেরিয়রলি যাবে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পার্ট, এটা পোস্টেরিয়র পার্ট। সুতরাং ফ্রেনিক নার্ভ নেক থেকে থোরাক্সে অ্যান্টেরিয়র টু দ্য লাং রুট দিয়ে যাবে। পাসেস অন ইন ফ্রন্ট অফ স্কেলেনিয়াস অ্যান্টেরিয়র, এখানে পাসেস অন, এখানে একটু মিস্টেক আছে, পাসেস ইন ফ্রন্ট অফ স্কেলেনিয়াস অ্যান্টেরিয়র, তাহলে এই স্ট্রিমটাও আমরা রিলেশনশিপে পেয়েছি যে স্কেলেনিয়াস অ্যান্টেরিয়রের সামনে দিয়েই নেক থেকে ফ্রেনিক নার্ভ থোরাক্সে এন্টার করবে বা সুপিরিয়র মিডিয়াস্টিনাম দিয়ে ঢুকবে। তাহলে আজকের কোয়েশ্চেন সলভ এই পর্যন্তই। এই 25টা কোয়েশ্চেনই শুধু না, আপনারা আরও থোরাক্স বা অ্যাবডোমেন নিয়ে আরেকটু পড়াশোনা করবেন, যেন এই টপিকগুলো এইগুলো আমরা ফোকাস করে এনেছি কারণ এই প্রশ্নগুলো বারবার আসে এবং এই প্রশ্নগুলো কিছু অ্যাটিপিক্যাল ব্যাপারও আছে, স্ট্রিমগুলো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আপনারা এই বারবার একটু পড়বেন যে টপিকগুলো এখানে প্রশ্নে ছিল, এই টপিকগুলোর প্রোজ অ্যান্ড কনস, কোথায় থেকে কতটুকু রিলেশন, অ্যানাটমিক্যাল যে ফিচারগুলো আছে, ক্লিনিক্যাল কিছু সার্জারি রিলেটেড যে টপিকগুলো আছে, ক্লিনিক্যাল সার্জারি রিলেটেড এই সার্জিক্যাল অ্যানাটমির ব্যাপারগুলো, এগুলো একটু যদি ভালো করে পড়েন তাহলে আমার মনে হয় খুব সহজেই জিনিসগুলো মনে থাকবে এবং মনে থাকলেই আসলে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন একটা টপিক পড়বেন যদি আননোন কোনো স্ট্রিম মনে হয় তাহলে একটু মেথড অফ এক্সক্লুশনে চিন্তা করবেন যে ওটা তো ওই জায়গায় পড়েছিলাম, এটা ছিল না, তাহলে মনে হয় এটা হবে। সো এইভাবে যদি একটু এক্সক্লুড করে নিতে পারেন, ক্যালকুলেশনের একটু ব্যাপার আছে, যদি একটু এক্সক্লুশনের মেথডে আগান তাহলে 2-3টা প্রশ্ন স্ট্রিম নিয়ে যে কনফিউশনগুলো থাকবে হঠাৎ করে অ্যারাইজ করবে একটা প্রশ্ন দেখে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা পারবেন। তাহলে বেস্ট অফ লাক, আপনাদের সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।